ডাক্তারি যদি সেবা হতো, সেবার এগেনস্টে তো কেস হয় না। একদম, ডাক্তার মার খাক তবুও ছেলে মেয়ে নিচে বসছে, পেশেন্টের বাড়ির লোক কেস করবে, সেই কেস আজও চলছে। নমস্কার, আজকে আমার সঙ্গে ডাক্তারির আড্ডাতে যিনি আড্ডা দিতে এসছেন তিনি এই মুহূর্তে কলকাতার একজন প্রখ্যাত গাইনিকোলজিস্ট, অনেকে যাকে আপনারা স্ত্রী রোগ বিশেষজ্ঞ বলেন। আজকে আমার সঙ্গে আড্ডা দিতে এসছেন ডক্টর তনুকা দাশগুপ্ত। নমস্কার ম্যাডাম, কেমন আছেন? ভালো। আমরা কিন্তু এইটাতে খুব সিরিয়াসলি আলোচনা করি না। মানে আমাদের এই আড্ডাটার মেন উদ্দেশ্য হচ্ছে একজন ডাক্তারের জীবনটাকে তুলে ধরা। মানে এই যে আপনি ডাক্তার হলেন, কিভাবে হলেন এবং কেন আপনি এই গাইনিকোলজিটাকে চুজ করলেন এবং তারপরে কিভাবে আজকে এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং কিভাবে আজকে একজন আপনি সাকসেসফুল গাইনিকোলজিস্ট হিসাবে কলকাতার মতো একটা শহরে প্র্যাকটিস করছেন, এবং এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব আর কি। কারণ বাইরে থেকে আমার মনে হয় অনেকেই ভাবে যে ও বাবা, ও তো ডাক্তার, বিশাল ব্যাপার, কিন্তু তার ভিতরেও যে কি রয়েছে সেইগুলোকে আমরা একটু আজকে পর্যবেক্ষণ করার চেষ্টা করব। এখন আপনি এই মুহূর্তে গাইনিকোলজিস্ট হিসাবে যে প্র্যাকটিস করছেন, এইটার মানে এই যে ডাক্তার হলেন, এটার শুরুটা কবে থেকে, মানে কবে প্রথম ভাবলেন যে আপনি ডাক্তার হবেন? আমাকে এখানে ডাকার জন্য থ্যাংক ইউ। আর এটা একটা বেশ ভালো মিডিয়াম আমার মনে হয়, যেহেতু অক্সিজোমে তুমি পড়াও এবং অনেক বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা এখানে আসে, তো তাদের এই ভিডিওগুলো দেখলে হয়তো একটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচে সে ভাবতে পারবে। মানে আমাদের কাছে বাঙালিদের যতই নেগেটিভভাবে শুরু করছি, ডাক্তার মার খাক তবুও ছেলে মেয়ে নিটে বসছে। আমার কাছে তো এখন ওপিডিতে পেশেন্ট এসলে 70% পেশেন্টই বলে আমার মেয়ে বা ছেলে নিটে বসছে। তার মানে এখনও সেই ওল্ড পন্থা কিন্তু আছে যে আমার ছেলে মেয়ে ডাক্তারিতে বসবে, হলে তো ভীষণ ভালো। ঠিক সেমনিভাবে আমার জার্নিটাও শুরু হয়েছিল। আমার বাবা মা দুজনেই এসবিআইতে কাজ করতেন এবং ছোটবেলা থেকে আমি বই পড়তে ভালোবাসি, নাচও করতাম, কিন্তু একটা লেভেলের পর আমার মনে হলো হয়তো নাচে যে পরিমাণ কায়িক পরিশ্রম দরকার সেইটা একটা লেভেলের পর আমার দ্বারা হচ্ছে না। তো প্রফেশন হিসেবে কি চুজ করবো সেটা সত্যি সত্যি ছোটোবেলায় কিছু জানতাম না। ক্লাস 10 পড়ার পর আমাকে আমার দিদা বললেন ডাক্তারিতে তো একবার বসতে হবে। তো তখন থেকে আমার জার্নিটা শুরু, এবং সত্যি কিছু ভাবিনি, শুধুই পড়াশোনা করতাম এবং জয়েন্ট এন্ট্রান্সে চান্স পেয়ে গেলাম এবং ইঞ্জিনিয়ারিংও চান্স পেলাম। তখন এইটুকু জানতাম ডাক্তারিতে অনেক দিন লাগে দাঁড়াতে। আমি আমার বাবা মাকে বলেছিলাম যে আমি এত পড়বো না, প্লিজ আমি ডাক্তারি পড়বো না। তো তখন আমার কাকা বলেছিলেন যে শোন, চাকরি ফুরিয়ে যেতে পারে, রিসেশন হতে পারে, মানুষ কিন্তু অসুস্থ হওয়া বন্ধ হবে না, সুতরাং ডাক্তারটা তুই হয়ে যা। এবার অ্যাজ ইউজুয়াল বড়রা বলেছে, আমার সেরকম ভিশন কিছুই ছিল না, আমরা ফার্স্ট জেনারেশন ডাক্তার। তো আমি সেই নিয়ে আমার পথ চলার শুরু, আমার এনআরএসে ফার্স্ট এমবিবিএসে ঢোকা। আমার মনে হয় এখনো মানে লোকে যে যা কথা বলতে পারে, আমার মনে হয় এই যে মা বাবারা দীর্ঘদিন ধরে যে চান যে ছেলে বা মেয়ে ডাক্তার হোক, তার একটা দিক যদি সম্মান হয়, আর একটা দিক অবভিয়াসলি এটা প্রত্যেক মা বাবা মনে করেন যে একবার যদি ডাক্তারিতে ঢুকে যায় তাহলে লাইফ পুরো সেট। তো সেই সেটিং এর কথায় আমরা আসবো, কিন্তু তার আগে এই এনআরএসে আপনি পড়েছেন এবং আমার মনে হয় অনেকদিন হোক, মানে ঠিক এই সময়কাল নয়, সেটা অন্য একটা সময়কাল ছিল। সে সময় সোশ্যাল মিডিয়াও ছিল না, ফোন মানে এরকম SMS হোয়াটসঅ্যাপ কিছুই ছিল না। তো সেই সময়ের এই যে কলেজ জীবনটা, সেটা যদি একটু বলেন। মানে অ্যানাটমিতে গিয়ে কি ফার্স্ট ইয়ারে ওই ক্যাডাভার দেখে ভয় পেয়ে গেছিলেন এরকম? একদম কারেক্ট। ভয়ের থেকে বেশি যেটা মনে হয়েছিল, আমরা 150 জন মতো রাফলি স্টুডেন্ট ছিলাম এনআরএসে। আর সত্যি কথা বলতে সোশ্যাল মিডিয়া ছিল না। আমার এখন খুব মনে হয় থ্যাঙ্ক গড ছিল না, হয়তো খুব ওই জন্য মন দিয়ে পড়াশোনাটা করতে পেরেছি, কারণ বাহ্যিক যে এন্টারটেনমেন্ট, মল এইসব কিছুই ছিল না। তো সুতরাং পড়াশোনা আর যা নাটক, থিয়েটার, ম্যাক্সিমাম নাচ গান এগুলোই ছিল। তো ফার্স্ট যখন আমরা অ্যানাটমি বিল্ডিংয়ে যাই, তো ফার্স্ট রিয়াকশন ছিল 150 জন স্টুডেন্ট আর 4খানা আমাদের বডি। তো সেক্ষেত্রে ভাবতেই পারছো মানে রেশিওটা অনেকটাই বেশি। সব ছেলেগুলো একদম দাঁড়িয়ে দৌড়ে চলে গেল ফার্স্ট বেঞ্চ, এবার চেয়ারের ওপর দাঁড়িয়ে দেখা। সবচাইতে ফার্স্ট ইমপ্রেশন হয়েছিল ঘেন্না, এবং একজনের বডি পুরো শুকিয়ে গেছে সেটা দেখা। তো ভয়ের থেকেও বেশি আমার ওই ফরমালিনের গন্ধের সেই গন্ধটা সহ্য করাটা খুব স্ট্রং ফিলিং ছিল। মানে সেটা এখনো মনে আছে অ্যানাটমি বিল্ডিং। সেখান থেকেই সব বন্ধুদের কাছাকাছি আসা, তাদের কাছ থেকে জায়গা চাওয়া যে একটু দাঁড়িয়ে দেখতে দে। তো অ্যানাটমি ইজ ভেরি ভেরি স্পেশাল। এবং যেহেতু আমি এখন গাইনোকোলজি বা অবস্টেট্রিক্স পড়ছি, সেখানে আমার মনে হয়েছে যারা ফার্স্ট ইয়ারে পড়ে
অ্যানাটমি ক্লাস আমাদের না ফার্স্ট ইয়ারটা পুরো 8 মাসের মধ্যে শেষ হয়ে গেছিলো। আই স্টিল ফিল দ্যাট ইজ দ্য বেস্ট বেসিক ফার্স্ট ইয়ার, মানে ওইটা তো সারা জীবনের সম্পদ, অ্যানাটমি ফিজিওলজি। সো আমার মনে হয়েছিল যে বড্ড তাড়াতাড়ি পড়ে ফেললাম, কারণ আমি আমার শ্বশুরের কাছ থেকে শুনেছি, হু ইজ অলসো আ ডক্টর, যে ওনাদের সময় অনেক দীর্ঘদিন ধরে ডাক্তারি হতো, মানে এক একটা ইয়ার বোধহয় আরেকটু বেশি করে পড়া হতো, তাদের বেসিকটা আরো বেশি স্ট্রং হতো। তো সেইটা আমরা মিস করেছি বলে আমার মনে হয়। এরপরে এখন তো আপনি গাইনিকোলজিস্ট, তো এই গাইনিকোলজিস্ট হওয়ার কথা, মানে এটা আবার প্রথম, আমার মনে হয় গাইনিকোলজির সঙ্গে এমনিতে আপনার প্রথম এক্সপোজার ফাইনাল ইয়ারে লেবার রুমে যাওয়া, নাকি প্রথম ইন্টার্নশিপে গিয়ে প্রথম এক্সপিরিয়েন্স? একদম সত্যি কথা বলতে ইন্টার্নশিপে রিয়েল গাইনোকোলজিক্যাল লেবার ওয়ার্ডে ঢোকা, তার আগেও ফাইনাল ইয়ারে ডেফিনেটলি ঢুকেছি। কিন্তু সত্যি যদি বলি, মানে যেরকম আমি আমাকে বলছি জাস্ট ইন্টারাপ্ট করে, যেরকম গাইনিকোলজি আমার সব থেকে প্রিয় সাবজেক্ট, মানে যতগুলো সাবজেক্ট আছে আমার দারুণ মানে ভালো লাগতো পড়তে। কিন্তু আমি যখন ইন্টার্নশিপে আলটিমেটলি গাইনিকোলজিতে লেবার রুমে গেলাম এবং গিয়ে যখন দেখলাম যে ডেলিভারি হচ্ছে, ডেলিভারি করে হয়তো একটা ছবি নিলাম আমি, ঠিক, কিন্তু ওই যে ডেলিভারি করা, তারপরে এপিসিওটমি সেটা রিপেয়ার করা, এই জিনিসগুলো যখন দেখবো, লেবার রুমের মধ্যে একটা অদ্ভুত গন্ধ বেরোয়, লোকিয়া টোকিয়া মিলে একটা অদ্ভুত গন্ধ বেরোয়, স্টুল, ইউরিন, লোকিয়া। আমি বুঝলাম যে আমার দ্বারা এটা হবে না। তো এটা একটা, মানে আমি লেবার রুমে গিয়ে বুঝে গেলাম গাইনিকোলজি আমার সাবজেক্টটা যতই ভালো লাগুক, আমি এটা নিয়ে পরবর্তীকালে, যে তখন ভাবিনি পরবর্তীকালে পিসিওডি নিয়ে ভিডিও বানাবো, যে এইটা বুঝলাম আমার দ্বারা গাইনিকোলজিস্ট হওয়া হবে না। তো আপনার ইন্টার্নশিপে গাইনিকোলজির এক্সপিরিয়েন্স কিরকম, মানে তখনই কি ভেবেছিলেন যে আমি গাইনিকোলজিস্ট হব? একদম না, একদমই না। যেরকম তোমার এক্সপিরিয়েন্স, একদম সিমিলার এক্সপিরিয়েন্স। কারণ আমি যখন ফাইনাল ইয়ার, আমাদের বলা হলো লেবার, নর্মাল লেবার একটা চ্যাপ্টার, তো আমাদেরকে নিয়ে যাওয়া হলো দল বেঁধে লেবার রুমে। এবার সত্যি কথা বললে আমি জানি না কি রিয়াকশন হবে। গভর্নমেন্ট হসপিটালে নর্মাল লেবার রুমে তখন যেটা ফেস করেছিলাম, মায়েরা তারস্বরে চেঁচাচ্ছে, সেই চেঁচানি পুরো আমাদের এনআরএস এর গেট অবধি যাচ্ছে, প্রত্যেকে লেবার পেন হচ্ছে এবং ভীষণ ক্রুড। আর ওই ক্রুড, আর কি হয় সত্যি কথা বলতে, তখনকার দিনে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং নাম্বার ভার্সেস পেশেন্টের নাম্বার বিভৎস, মানে একজন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি প্রায় 10 জনকে সামলায়। এখন মনে হয় অনেকটা সংখ্যা বেড়েছে, এখন ডেফিনেটলি বেড়ে গেছে। তো সেই যে হিমশিম খাচ্ছে, ইন্টার্নরা হিমশিম খাচ্ছে, তার ফলে সবাইকে যেটা আমরা বলি না কোয়ালিটি কেয়ার, সেটা দেওয়া সম্ভব নয়। তো সেই ক্ষেত্রে মানে ওই যে তারস্বরের চিৎকার, সেটা শুনে না মনে হয়েছিল যে দিস ইজ, মানে এই কষ্টকর জিনিসটা আমাকে দেখতে হবে। এবং আমরা যখন ইন্টার্নশিপে গেলাম, মানে দিন নেই রাত নেই, যেটা তুমি বললে, মানে পেশেন্টের স্টুল পাস করছে, তার মধ্যেই 4 জন মায়ের বাচ্চা বেরিয়ে আসছে, সেটা তাড়াতাড়ি ধরা না ধরলে পরে মানে পেশেন্টের লাইফ থ্রেটনিং সিচুয়েশন হয়ে যেতে পারে, খিচুনি হয়ে মা আসছে, আর এখানে ম্যাটার অফ 2 লাইভস। সো ম্যাটার্নাল যে হেলথ বা ম্যাটার্নাল মানে এই জিনিসটাই নিয়ে ডিল করা, আমার মনে হয়েছিল দিস ইজ টু হেক্টিক, মানে ইটস জাস্ট টু হেক্টিক। তো আমার খুব বেশি আমি গাইনোকোলজিস্ট হবো সত্যি মানে ভাবিনি, বিকজ অ্যাজ আই সেড, আমি যেহেতু ফার্স্ট জেনারেশন ডাক্তার, আমাকে গাইড করে দেওয়ার মতো কেউ ছিল না। তো সুতরাং গাইনোকোলজিস্ট হবো সত্যি কিন্তু ভাবিনি। রাদার আমার আই অনেক বেটার লাগতো, যদি তুমি আবার পার্সোনালি জিজ্ঞেস করো। তো এই হিসেবেই তারপরে যখন জয়েন্টে মানে যেটা পোস্ট গ্রাজুয়েশনে পেলাম, তখন গল্পটা একটু অন্যরকম হয়ে গেল। এবং তারপরে আপনার কলকাতা মেডিকেল কলেজ, যদি ভুল না করি, তো কলকাতা মেডিকেল কলেজ থেকে আপনার মাস্টার ডিগ্রি গাইনোকোলজি, সেটাও বহু যুগ আগের কথা মনে হয়। মানে আমি বলছি না যে আপনি মানে ঠিক আছে, বাট মানে সেটাও আমার মনে হয় একটা যুগ আগে, একদম সেই সময় আপনার পোস্ট গ্রাজুয়েশন। এবং মেডিকেল কলেজ আমার মনে হয় ইডেন বিল্ডিং, আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলের, মানে ওটা তো মনে হয় একদম মানে মেন সেন্টার গাইনোকোলজির। তো আমি নিজে যেহেতু মেডিকেল কলেজ থেকে পড়েছি, ইন্টার্নশিপে দেখেছি, একটা কথা লোকে বলে যে ইডেন মানে মেডিকেল, যারা জানে না তাদেরকে বলতে চাই, মেডিকেল কলেজের যেটা প্রসূতি বিভাগ, সেটার নামই হচ্ছে ইডেন বিল্ডিং, যেখানে গাইনোকোলজি মানে যেখানে ডেলিভারি হয় অ্যান্ড অল। তো যাই হোক, এটা আমরা শুনতাম, ইন্টার্নশিপে আমরা অতটা বুঝতাম না। কিন্তু আমি পিজিটিতে দেখতাম যারা এমএস করছে, যারা ফার্স্ট ইয়ার পিজিটি, আমরা দেখতাম তারা পোস্ট অ্যাডেতে মোটামুটি কাঁদতো, মোটামুটি আমি দেখতাম। সিনিয়ররা অপমান করতো, ঝাড়তো, প্রচণ্ড ওয়ার্ক প্রেশার। এবং এটা এখনও লোকে বলে যে ইডেনে এমএসএ সার্ভাইভ করা, বিশেষত ফার্স্ট ইয়ারে, ইটস ভেরি ডিফিকাল্ট, মানে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং জন্য। তাও তো এখন সংখ্যা বেড়েছে, পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং সংখ্যা বেড়েছে, ডাক্তারের সংখ্যা বেড়েছে, সেই সময় তো খুব কম। তো আপনার ফার্স্ট ইয়ার অ্যাজ আ পিজিটি, এমএস এর ফার্স্ট ইয়ার ইডেনে কিরকম ছিল, আর কবে আপনার মানে অ্যাডডে ছিল? হ্যাঁ, ইডেনে আমরা যখন ঢুকলাম, এবং আমি যেহেতু
এমবিবিএস এনআরএস এ করেছি। মেডিকেল কলেজের প্রতি স্বভাবতই আমার বাবা মার अगेन একটা দুর্বলতা ছিল, মানে একটুর জন্য মেডিকেল কলেজটা এমবিবিএস এ মিস হয়ে গেছে। মানে দ্যাট ক্রিম অফ দ্য সোসাইটি বা ক্রিম অফ দ্য স্টুডেন্টস ক্যান গো টু মেডিকেল কলেজ। তো আমাকে আমার বাবা বললেন ইটস এ গুড চান্স, তুমি মেডিকেল কলেজে যাও। আর আমি শুনেছিলাম ইডেন হচ্ছে ওয়ান অফ দ্য মাদ্রাস মেডিকেল কলেজে এগমোর বিল্ডিং এর পরেই ইডেন বিল্ডিং এর একটা ঐতিহ্যময় একটা এক্সিস্টেন্স রয়েছে। আমি যখন গেলাম, এবার তুমি যেটা বলছিলে না রেশিও, অন্যান্য কলেজের তুলনায় আমাদের রেশিও বেটার ছিল। মানে আমরা আমাদের একটা পুরো ইন্ডিয়া থেকে তোমার সমস্ত সিবিএসসি স্টুডেন্টরাও ওখানে এমএস করতে আসতো, যার জন্য ওখানে এক্সপোজার ওয়াইজ মানে সমস্ত স্টেট থেকে কিন্তু আমরা আমাদের কো পিজিটিসকে পেয়েছি এবং আমাদের কমিউনিকেশন স্কিল ওখানে বেটার হয়েছে। বাট প্রেশারের যদি বলো, প্রেশারের ক্ষেত্রে আমি বলবো তখনকার দিনে দাঁড়িয়ে অন্যান্য মেডিকেল কলেজের তুলনায় আমাদের রেশিও পেশেন্টের ভার্সেস বেটার ছিল। হ্যাঁ, এইটা হয় যে ফার্স্ট ইয়ার পোস্ট গ্রাজুয়েট ট্রেনিদের ভীষণ চাপে রাখা হয়, কারণ আমাদের মধ্যে সেই ট্রেনিংটা মানে একটা এমবিবিএস স্টুডেন্ট পোস্ট গ্রাজুয়েশনে ঢুকেছে, আমাদের সারাদিন রাউন্ডস দিতে হতো এবং আমাদের অনেক মনে আছে এখন আর 15 বছর আগে যে কি রুটিন ছিল একদম সোমবার থেকে রবিবার অবধি? সোমবার থেকে রোববার, অ্যাকচুয়ালি মঙ্গলবার অ্যাড ডে ছিল আমাদের। এবার অ্যাড মানে ইউনিট হচ্ছে B1 এবং সোমবার মোটামুটি সকালবেলা ওপিডি করা হতো। সোমবার সকালে না, সোমবার না, মঙ্গলবার আমাদের ওপিডি করা হতো। মঙ্গলবার সকালে ওপিডি, মানে মঙ্গলবার সকাল 9টা থেকে ওপিডি চলছে 2-3টে অবধি। তারপরে হচ্ছে আমাদের শিফট 5 জন, আমরা ফার্স্ট ইয়ার ছিলাম, 5 জনের মধ্যে 3 জন রাত্রে থাকবে, 2 জন ইমিডিয়েটলি আমরা লেবার রুমে চলে যেতাম। যেদিন নাইট ডিউটি থাকতো তাহলে বিকেলটা রেস্ট করে আমরা রাত 10টার সময় হ্যান্ড ওভার নিতাম, দিয়ে সারা রাত ডিউটি করে পরের দিন সকালে আবার মর্নিং রাউন্ডস, পোস্ট অ্যাট ডে রাউন্ডস দিয়ে যারা নাইট দিয়েছে তাদের অফ হতো, যারা ইভিনিং দিয়েছিল তারা পোস্ট অ্যাট ডে পুরোটা যেগুলো সার্জারি হচ্ছে তার পোস্ট অপ এগুলোকে দেখতো। থার্সডে বুধবার তারপরে আবার সন্ধ্যাবেলা ইভিনিং রাউন্ড হতো। একদম। থার্সডে হচ্ছে আমাদের মেজর ওটি ছিল, মেজর ওটি হতো, তারপর মেজর ওটি পরে পোস্ট অপ রাউন্ড হতো একদম। আর যেগুলো আমাদের লেবার রুমে পেন্ডিং থাকতো তাদেরকে ফলো আপ করতে হতো, তাদের অপারেশন হয়েছে কিনা, নর্মাল ডেলিভারি হয়েছে কিনা, তাদের পার্টি মিট করা। ফ্রাইডেতে আগেইন একটা নর্মাল ডে ছিল। স্যাটারডে রাউন্ড অ্যান্ড সিস্টার অ্যাট ডে বলে একটা কনসেপ্ট ছিল, মানে ডে লেবার হতো। হ্যাঁ, ডে লেবার হতো, ডে লেবার রুমে আমরা থাকতাম। তার মানে ওটা হেক্টিক 12 ঘন্টা সকালবেলা, হেক্টিক। তারপর হচ্ছে আমাদের এমার্জেন্সি ডিউটিও দিতে হতো, কারণ সিস্টার ইউনিটে আমাদের দিতে হতো। স্যাটারডে হচ্ছে মাইনর ওটি ছিল, রাইট, মাইনর ওটি ছিল। আর সানডে তো আমাদের রোটেশন হিসেবে হতো। আর মানডে মাইনর ওটি ছিল আমাদের। আর ল্যাব ওটিটা তখনো চালু হয়নি? হ্যাঁ, তখনো খুব বেশি চালু হয়নি, মাঝে মাঝে 2-1টা কেস হতো, মানে মোটামুটি এরকম ভাবে সারা মানে শনিবারটা একটু চাপ কম থাকতো আমাদের রিলেটিভলি, যেহেতু আমরা মঙ্গলবারে ইউনিট ছিলাম। বুঝলাম, মানে পুরো সপ্তাহের মধ্যে কোনো ছুটি নেই না, তার মানে মানে মঙ্গলবার 24 ঘন্টা, বুধবার 12 ঘন্টা, বৃহস্পতিবার 12 ঘন্টা, শুক্রবার 12 ঘন্টা, শনিবার 12 ঘন্টা, রবিবারও সকাল বিকেল রাউন্ড, সোমবার দিনটা সকালটা, বিকেলটা একটু ফাঁকা, আবার মঙ্গলবার থেকে এরকম ভাবে ফার্স্ট ইজ ভেরি টাফ। তো প্রথম নরমাল ডেলিভারি তো নিশ্চয়ই ইন্টার্নশিপে? একদম, এপিসিওটমি রিপেয়ার ইন্টার্নশিপে। সেটা মনে পড়ে? একদম মনে পড়ে, মানে সত্যি কথা, যখন আমাকে যেরকম বললাম না, আমাদের একজনই পোস্ট গ্রাজুয়েট দাদা ছিলেন, তো দাদা বললো যে যা যা বাচ্চার মাথা বেরোচ্ছে ধরে ফেল। এবার একটা বাচ্চার মাথা ধরে, তখন আপনি ইন্টার্নশিপে, তখন এমএস করতে জানেন না, ইন্টার্নশিপে বাচ্চাকে বার করে মায়ের পেটে দিয়ে ক্ল্যাম্প করা, প্লাসেন্টা ডেলিভারি করা, তারপর যে নিচে যে পেরিনিয়ামটা কাটা হয়েছে সেটাকে মানে মানে অ্যানাস্থেসিয়া দিয়ে নিজে সেলাই করা, সব কিছুই ইন্টার্নদের করতে হতো। কেন কি এনআরএস এ দ্য রেশিও ওয়াজ ভেরি পুয়ার তখন, মানে যেটা বললাম, একজন পিজিটি দাদা অলমোস্ট একটা শিফট সামলাচ্ছে, আরেকজন হাউস স্টাফ আরেকদিকে শিফট সামলাচ্ছে, সেক্ষেত্রে ইন্টার্নদের মানে করতেই হতো। তো সেই ক্ষেত্রে আমার ফার্স্ট নর্মাল ডেলিভারি করা ওখান থেকেই, এপিসিওটমি রিপেয়ার। সো আমি যখন গাইনি করছি, আমার এই পার্টটা অতটা অসুবিধা হয়নি। ডেফিনেটলি অ্যাজ এ পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং হোয়াট উই লার্ন, ডিসিশন মেকিং, কাকে ওষুধ দেবো, কাকে ওষুধ দেবো না, কার ফিটাল ডিস্ট্রেস হচ্ছে, কে সিজারের জন্য পোস্ট হবে, এগুলো সব আমার সিনিয়রকে রিপোর্ট করা, এইগুলো শিখতাম। মানে ট্রায়াজিং, কাকে আসলে কাকে আগে দেখবো, এই জিনিসগুলো, ডিসিশন মেকিং, আর এইগুলোই মেনলি। আর মানে যেহেতু আমাদের রাশ খুব বেশি ছিল, সারা রাত আমরা বসার সময় পেতাম না, কাউকে ফরসেপ ডেলিভারি করতে হচ্ছে, কারো ফেস টু পিউবিস প্রেজেন্টেশন। এখন না ফরসেপ টরসেপ গুলো অনেক কমে গেছে। এখন আমরা যখন করছি তখন আমাদের সেই পড়তাম ফরসেপ আর ভেন্টুস দুই রকম ভাবে ডেলিভারি, তখনও ব্যাপারটা অনেকটাই কমে গেছে, মানে অনেকটাই। আমি যে খুব বেশি দেখেছি তা কিন্তু নয়। ডিস্ট্রাকটিভ সার্জারি যেগুলো হতো না, আইইউডি হলে পরে ক্রেনিওটমি, এগুলো অ্যাকচুয়ালি কিন্তু আমার সময় থেকে অলমোস্ট ভীষণ ভাবে কমে গেছে। প্রথম সিজারের কথা মনে পড়ে? হ্যাঁ, একদম, মানে ভীষণ ভাবে। মানে আমি একটা জিনিস দেখেছি, যারা ফার্স্ট ইয়ারে এমএস করছে
তারা অপেক্ষা করে বসে থাকে যে কবে প্রথম সিজারটা করতে পারবে, তাদেরকে পুরো খাওয়াতে হতো তার জন্য। একদম একদম কারেক্ট। তো প্রথম সিজার কবে সুযোগ পাওয়া গেল? আমরা যেহেতু মেডিকেল কলেজে পড়তাম, আমাদের এরকম একটা অলিখিত নিয়ম ছিল যে 3 মাস তোমরা শুধু অ্যাসিস্ট করবে, নর্মাল লেবার করবে, আনুষঙ্গিক প্রসিডিওর করবে, কিন্তু সিজার করবে না। বিকজ ফার্স্ট 3 মাস তো লাগে না একটা ওরিয়েন্টেশন হতে। তো ফার্স্ট 3 মাস মোটামুটি হয়ে যাওয়ার পর আমাদের আস্তে আস্তে টার্ন শুরু হয়। সেক্ষেত্রে আমরা যখন আমার টার্ন শুরু হলো, আমাদের যে রেজিডেন্সিয়াল মেডিকেল অফিসার ছিল, আই রিয়েলি ওট, মানে আমার এখনও দাদার প্রতি আমি শ্রদ্ধাশীল, কারণ উনি খুব নীতি নিয়ম মেনে সিজারের স্টেপসগুলো করতেন। মানে এইভাবে কাঁচি ধরবে, বাঁ হাত দিয়ে তুমি স্টিচ কাটতে পারো, ফোরসেপস দিয়ে শার্প ধরবে। তো এই যে প্রিন্সিপালগুলো দ্য ভেরি ফার্স্ট ডে হি টোল্ড মি। তো এই ক্ষেত্রে আমার মানে ওই সিজারের অনুভূতিটা অনবদ্য ছিল। মানে হি হিমসেলফ সেড কি মানে উনি আমাকে অ্যাসিস্ট করে বুঝিয়েছিলেন এইভাবে সিজার করতে হয় যাতে করে পেশেন্ট সেফটি, তোমার সেফটি তুমি দুজনেই মেনটেন করতে পারো। তো সেক্ষেত্রে দ্যাট এক্সপিরিয়েন্স আমি স্টিল আমার খুব ভালো লাগে। তো প্রথম সিজার তাহলে 3 মাস পরে, একদম। এবং সেটা মেডিকেল কলেজেই একদম। নাকি মেডিকেল কলেজ থেকে মাঝে মাঝে ওই পোস্টিং পাঠাতো না, ওই যে পাশে লেডি ডাফরিনে? না, ওটা না অনেক পরে হয়েছে জানো তো। অলমোস্ট আমি 2011 এ এমএস পাস করেছি। আমি যখন এসআরশিপ করছি তখন ডাফরিন হসপিটালটাকে মেডিকেল কলেজে অ্যানেক্স করে দিল। ইনফ্যাক্ট আমি এসআরশিপ ওইখানেই আমার পোস্টিং থাকতো। সো ইট ওয়াজ আ গুড চান্স ফর মি, বিকজ যেহেতু তুমি চলে যাচ্ছ অ্যাজ এ এসআর, তোমার পুরো ডিসিশন মেকিং মানে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিরা আমার আন্ডারে থাকতো, এবং কোন পেশেন্টকে তুমি ইনডিউস করবে, কোন পেশেন্ট খারাপভাবে আসছে। সো দ্যাট ডিসিশন মেকিং ব্যাপারটা খুব ভালো হয়েছিল তখন। আপনি একজন এমএস ফার্স্ট ইয়ার স্টুডেন্ট তখন, প্রথম সিজার, আর এখন অনেক বছর পেরিয়ে গেছে, আপনি এখন গাইনিকোলজিস্ট, সব ডিসিশনই আপনি নেন। আমি একটা কমন মানুষের হয়ে একটা প্রশ্ন করি। মানুষের এটা ভাবে যে সিজার বোধহয় ইচ্ছাকৃতভাবে করা হয়, সিজার করার কোনো প্রয়োজন নেই। তো এটা নিয়ে আপনার মানে ওভারঅল ভিউটা যদি একটু বলেন যে সিজার কারা করবে কারা করবে না, আর সিজারের কি অ্যাডভান্টেজ রয়েছে আর কি ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, কেন আপনি কাউকে সিজার করতে বলেন বা বারণ করেন, এই ওভারঅল জিনিসটা নিয়ে যদি একটু বলেন। কারণ আমার মনে হয় মানুষ শুধু ভাবে যে সিজার বেকারই করা হচ্ছে, সিজার না করলেই হতো, তো শুধুমাত্র পয়সা কামানোর জন্য সিজার করা হয়। এখানে কিন্তু একটা বেসিক জিনিস আমি বলি, যখন গভর্নমেন্ট হসপিটালে ছিলাম তখন যেটা আমাদের ট্রেনিং দেওয়া হয়েছিল, ওখানে পেশেন্ট আসলেই আমরা নর্মাল ডেলিভারির জন্য, মানে আই ওন্ট সে নর্মাল, এখন আমরা বলি ভেজাইনাল ডেলিভারির জন্যই রাখবো। হ্যাঁ, তো তখন এবং শুধুমাত্র যাদের আগে সিজারিয়ান সেকশন হয়েছে তাদেরকেই আমরা সিজার করব, বা কারোর হয়তো ব্রিচ প্রেজেন্টেশন রয়েছে। রিসার্চ সেটিং ছাড়া ব্রিচ ডেলিভারি, ব্রিচ প্রেজেন্টেশন মানে যখন মাথাটা উপরের দিকে থাকে আর পায়ের দিকটা নিচের দিকে বেরোয় প্রথমে, মানে নর্মালি তো মাথা প্রথমে বেরোয়, সেটা নর্মাল, আর মাথাটা যদি পিছন দিকে থাকে, পাটা যদি বেরোতে থাকে, তাহলে সেটা ব্রিচ। হ্যাঁ, তো সেক্ষেত্রে এটা কমপ্লিকেটেড ডেলিভারি হয়ে যায় বলে আমরা ইউজুয়ালি তাদেরকে হায়ার লিস্টে রাখতাম, সিজারিয়ান সেকশনের দরকার আছে। ব্রিচও আমরা ব্রিচ এক্সট্রাকশন মানে ব্রিচ নামিয়েছি, হাই রিস্ক হলেও করা হয়েছে। তো সেক্ষেত্রে যেটা সিস্টেমগতভাবে যদি বলি অর্ক, ওখানে কি হচ্ছে, ওখানে ইন্টার্নস রয়েছে, আমরা পোস্ট গ্রাজুয়েট ট্রেনি রয়েছে যারা 12 ঘন্টা শিফটে কাজ করছি, তার উপরে টায়ারের আরএমও রয়েছে, তার উপরে টায়ারের কনসালটেন্ট রয়েছে, এবং তারা নিজস্ব ডিউটি করে যাওয়ার পর আরেকটা লট আসছে। তার মানে কি, কারোর জীবন একটা ডেলিভারির জন্য আটকে যাচ্ছে না, এবং নার্সেরা কন্টিনিউয়াস নার্স না মানে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিংরা কন্টিনিউয়াস মনিটরিং করতে থাকছে। তো এই যে একটা সিস্টেমগত ব্যাপার রয়েছে, সেটা কিন্তু প্রাইভেট হসপিটালে সব জায়গায় এক্সিস্ট করে না, এটা মেনে নিতে হবে। আমি রয়্যাল কলেজ অফ এক্সামিনেশন পাশ করেছি ইউকে থেকে, ওখানে কিন্তু একটা ভীষণ অন্যরকম সিস্টেম এক্সিস্ট করে, কারণ নর্মাল ভেজাইনাল ডেলিভারি মিডওয়াইফসরা ক্যারি আউট করে। সো যারা হাই রিস্ক মাদার তারা কনসালটেন্ট লেড ইউনিটে যায়। তো এই সিস্টেমটা কিন্তু হিউজভাবে রেসপন্সিবল এই ভেজাইনাল ডেলিভারি, সিজারিয়ান সেকশন, এই জিনিসগুলো ইনফ্লুয়েন্স করে। ইন্ডিয়াতে কিন্তু তুমি যদি দেখো, ইট ইজ মোস্টলি ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস, এখানে গ্রুপে প্র্যাকটিস মোস্টলি হয় না। তো সেখানে যখন তুমি ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস করছো, পুরো দায়িত্বটা তোমার। সো সেখানে বুঝতে হবে যে তুমি কোনো ইউনিটে কাজ করছো কিনা, তোমার টিম আছে কিনা, whether the patient is ready, যে রাত বিরেতে যখন পেন উঠছে তোমার টিম তোমাকে মনিটর করবে, তুমি নিশ্চয়ই আসবে, কিন্তু ইট উইল টেক টাইম, দ্য ট্রিটমেন্ট প্রসেসটা তোমার জন্য আটকে থাকবে না। তো মানে সেটাই, মানে আপনি বলছেন যে যদি সরকারি হাসপাতাল হয় যেখানে 24 ঘন্টা মনিটরিং হচ্ছে, সেখানে নর্মাল ডেলিভারি হতেই পারে, একদম। কিন্তু যেখানে কর্পোরেট সেটআপে রয়েছে, আপনার উপর দায়িত্ব, কারণ কখন তার লেবার পেন শুরু হবে ওই মুহূর্তে যদি আপনি না পৌঁছান,
এবং সেখানে যদি অন্য কোনো কোয়ালিফাইড লোক না থাকে খুব চাপের ব্যাপার, সেক্ষেত্রে ইলেকটিভ সিজারিয়ান সেকশন। হ্যাঁ, এবার হচ্ছে যে সিস্টেমের ইস্যুতে আমরা একদম মানে সব ডাক্তার সব মানে নর্মাল ডেলিভারি অফার করতে পারে না। এবার যখন আমি প্র্যাকটিস করতে শুরু করলাম, আই ফেল্ট যে আমি কাউকে অনৈতিকভাবে সিজারিয়ান সেকশন বলবোই না। আই উইল টেল মাই লিমিটেশন অ্যান্ড টেল দেম, যেহেতু আমি এখন পিয়ারলেসের সঙ্গে অ্যাটাচড, ওখানে প্রপার রেজিস্ট্রার ডক্টরস রয়েছে, দোজ হু আর গাইনোকোলজিস্ট, সেক্ষেত্রে আমি একটু সেফার জোনে থাকি এবং আমি আমার প্রত্যেকটি পেশেন্টকে অফার করি যে 34 to 36 উইকস অবধি যদি আপনারা লো রিস্ক থাকেন তাহলে কোনো অসুবিধা নেই রুট অফ ডেলিভারি নর্মাল ভেজাইনাল চুজ করতে। দ্যাট ইজ আনপ্রেডিক্টেবল, আনপ্রেসিডেন্টেড, বাট আপনাদের পেশেন্স আর ট্রাস্ট রাখতে হবে। আই উইল বি জেনুইন টু দেম। যখন খুশি ব্যথা হোক বা জল ভেঙে যাক বা ব্লিডিং হোক, আপনার এমার্জেন্সিতে চলে আসবেন, আমাদের টিম দেখতে থাকবে, ইউ উইল গেট অ্যাডমিটেড, ইউ উইল মনিটর্ড, আমি ঠিক মাঝখানে গিয়ে দেখে নেবো। মানে যদি আপনি এক্সপেক্ট করেন যে আমি সকাল থেকে বিকেল আপনার পাশে দাঁড়িয়ে থাকবো, দ্যাট উইল নট বি পসিবল। তাহলে ডক্টরস ডিস্ট্রেস হবে, ইমোশনাল ডিসিশন মেকিং হবে, সেটা কোনোদিন একটা লজিক্যাল ডিসিশন মেকিং হতে পারে না। সুতরাং নর্মাল ডেলিভারি ক্ষেত্রে টিম ওয়ার্ক ইজ দি কিওয়ার্ড। সুতরাং আমি নর্মাল ডেলিভারি করাই এবং কলকাতার বেশ কিছু ডক্টর নর্মাল ডেলিভারি করায়। যারা করাতে পারেন না তারা অবশ্যই আগে থেকে বলে দেন। তো এইভাবেই চলছে, পুরো ইন্ডিয়াতে এইভাবে প্র্যাকটিসটা চলছে। নাহলে খুব ডিফিকাল্ট, নাহলে খুব ডিফিকাল্ট। হ্যাঁ, যখন পিজি শিট ছিল, আমার তো মনে হয় সেই সময় যারা পিজিটি আমরা থাকি তখন আমাদের অতটা চাপ থাকে না, কারণ আমাদের তখন খুব একটা লায়াবিলিটি থাকে না। যদি কোনো ভুলও করে ফেলি তাতে অতটা মনে হয় যে আমাদের ওপরে তো কেউ একজন আছে সামলে নেবে, একটা আমব্রেলা টাইপ। হ্যাঁ, সেখান থেকে বেরিয়ে তারপরে ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস করা, সেইটা কতটা চ্যালেঞ্জিং আমাদের, মানে আপনার কাছে কতটা চ্যালেঞ্জিং মনে হয়েছে? এবার বলি, মানে প্রথমের দিকে তো একদম প্র্যাকটিস করিনি না। ফার্স্টেই আমি এসআরশিপ করলাম, তারপরে হচ্ছে গিয়ে গভর্নমেন্ট চাকরিতে ঢুকলাম মেডিকেল এডুকেশন সার্ভিসে। ভালোই লাগছিল, কিন্তু যেটা আমার লিমিটেশন মনে হয়েছিল তখন, যে ওরা বেশ কিছু ডিফারেন্সে তোমাকে পাঠিয়ে দেবে না ট্রান্সফারেবল জব, যেটা আমি অ্যাফোর্ড করতে পারতাম না। আর আমার মনে কোথাও একটা ইচ্ছে ছিল যে আমি একটু মিনিমাল ইনভেসিভ সার্জারি বা ল্যাপারোস্কোপি, যেগুলো অ্যাডভান্স টেকনিক বলে, যদিও ল্যাপারোস্কোপি বহুদিন ধরে হয়ে আসছে, সরকারি সেটআপে খুব বেশি আমরা এক্সপোজার পাইনি, তার জন্য একটা ফেলোশিপ করতে যাব। সেই জন্য আমি বিভিন্ন জায়গায় যেগুলো অফিসিয়াল ফেলোশিপ হতো সেই জায়গাগুলোতে আমি ইন্টারভিউ দিলাম, তো একটি জায়গা আমি পাই। তো আফটার 4 years অফ পোস্ট গ্রাজুয়েশন, মানে এমএস করার পর 4 বছর চাকরি করার 4 বছর আপনি সরকারি মেডিকেল কলেজে চাকরি করেছেন। কোন কোন মেডিকেল কলেজে আপনি তখন ফ্যাকাল্টি? তোমার মেডিকেল কলেজেই এসআরশিপ করলাম, তারপরে আমি এমইএস এ ঢুকলাম রেজিডেন্সিয়াল মেডিকেল অফিসে, যেটা ফার্স্ট পোস্ট তখন ছিল। তখন প্রায় 2 বছর মতো ছিলাম সাগর দত্ত মেডিকেল কলেজে। তারপর সেখান থেকে আমি অ্যাপ্লিকেশন জমা দিয়ে আমি কেরালাতে একটা হসপিটালে গিয়ে 1 বছর ছিলাম। সেখানে ল্যাপারোস্কোপি ফেলোশিপ করলাম আর বেসিক ইনফার্টিলিটির উপর ফেলোশিপ করলাম। তারপর যখন ফিরে এলাম 2015-এ, দেন আই রিয়েলাইজ যে আমি যদি নিজে এবার প্র্যাকটিস না করি তাহলে এই যে স্কিলটা আমি অ্যাকোয়ার করেছি সেটা আমার পক্ষে সম্ভব না, কারণ সব জায়গায় মানে এই স্কোপটা নেই ল্যাপোটি। কিন্তু মেডিকেল কলেজে কিন্তু ল্যাপারোস্কোপি কোটি খুব ডেভেলপড, আমি দেখেছিলাম সেই সময়। এবার হচ্ছে কি বলতো, তুমি যখন দেখেছো তখন মানে তখন হয়তো আরেকটু বেটার হয়েছে। আমার সময় কিন্তু সব সার্জনরা করতেন না, তো সেই লিমিটেশন গুলো ছিল। এবার যখন তুমি একদম উন্মুক্ত ভাবে যদি প্র্যাকটিস না করো না, অন্য ডাক্তারের মানে ডিসিশন মেকিংও তোমাকে ইনফ্লুয়েন্স করবে। সেক্ষেত্রে ইন্ডিভিজুয়ালিটি কোথাও না কোথাও দরকার ছিল। এবং ব্যাক অফ দ্য মাইন্ডে সবসময় একটা জিনিস মনে হতো, যেহেতু আগেন আই এম টেলিং ইউ ফার্স্ট জেনারেশন ডাক্তার, নেটওয়ার্কিং খুব মানে নেই, তো সেক্ষেত্রে সবসময় মনে হতো আমাকে আরো ভালো সার্জারি দেখে যেতে হবে। মানে আমার মানে সামহাও কোথাও মনে হয় যে দের ইজ অলওয়েজ এ ইম্পর্টেন্স অফ কন্টিনিউয়াস লার্নিং। সেক্ষেত্রে হচ্ছে তখনও কিন্তু এখন ইউটিউবের মতো তখনও এত পপুলার হয়নি। আমি একজন সিনিয়র ডাক্তারের সঙ্গে সপ্তাহে 2 দিন কাজ করতাম, তার সঙ্গে সঙ্গে ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসটা শুরু করলাম। সত্যি কথা বলতে, আমি যেখানে ফেলোশিপ করেছিলাম ওখানে একটা খুব সুন্দর স্ট্রাকচার এক্সিস্ট করতো। 8 মাস অ্যাসিস্ট, 8 মাস সমস্ত যাবতীয় বেসিক কাজ করার পর প্রায় 30খানা আমি ল্যাপারোস্কোপি করে এসেছিলাম। কিন্তু যখন ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস শুরু করলাম, ইট টুক মি 6 months টু গেট মাই ওন পেশেন্ট। সো ইট ওয়াজ আ ভেরি ডিফিকাল্ট জার্নি উইথ লট অফ পেশেন্টস। এবং তার মধ্যেই একজন দাদা আমাকে বললো, তুমি সত্যি সত্যি পারবে? আমি বললাম, দাদা আমি খুব ভালো করে শিখেছি। এবার মুখে বলে তো কখনো দেখানো যায় না, তো দাদা নিজের কেসে আমাকে, অপারেশনের কেসে আমাকে ডাকলো এবং আমি তার কাছে ফার্স্ট ল্যাপারোস্কোপি ইউট্রাস রিমুভাল করলাম। সো ইট ওয়াজ আগেইন মানে
যেদিন ফার্স্ট সিজার করেছিলাম যে স্যারকে সারা জীবন মনে রাখবো, এই দাদাকেও সারা জীবন মনে রাখবো, বিকজ বিশ্বাস করে উনি ওনার কেসে আমাকে ডেকেছিলেন। সো বিকজ যে মেয়ে ফেলোশিপ করে, সে জাস্ট বিকজ তোমার মানে লঞ্চ প্যাড নেই, তুমি নিজে প্র্যাকটিস করে একজন পেশেন্ট পাচ্ছ, তার ক্ষেত্রে দাদা তোমায় হেল্প করে তার কেসে আমাকে নামালো। তো আই উইল রিমেম্বার দ্যাট ওয়াজ এ হিউজ বুস্ট আপ, যে আই লার্নড ওয়েল, মাই স্কিলস আর গুড। সেই কনফিডেন্সটা পেতে গেলে তো তোমায় করতে হবে। সেই প্রথম কেস আমার দাদার কেসেই করা, তারপর আস্তে মানে প্রথম ল্যাপ্রোস্কোপি মানে আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন, যেখানে পুরো পেটটা কাটা হয় না, শুধুমাত্র কিছু স্মল ছোট ছোট ফুটো করে ক্যামেরা ঢুকিয়ে অপারেশনগুলো করা হয়, যেখানে মিনিমাম সার্জারি করা হয়, মিনিমাল ইনভেসিভ সার্জারি বলে মনে হয়। তো তারপরে আপনি সরকারি চাকরিটা ছেড়ে দিলেন? তার আগেই তো ছেড়ে চলে তার আগেই ছেড়ে দিয়েছেন, মানে চাকরিটা ছেড়ে দিয়ে আপনি ফেলোশিপ করতে গেছিলেন। মানে এটাও তো একটা আমার মনে হয় বড় রিস্ক। তার কারণ অনেকেই ভাবে যে সরকারি চাকরি একটা স্টেবল লাইফ, একটা স্টেবল জব, প্রতি মাসে একটা নির্দিষ্ট টাকা দিচ্ছে, পরবর্তীকালে পেনশন আছে, পিএফ রয়েছে, জিপিএফ রয়েছে, এভরিথিং। তো সেই সমস্ত কিছুকে ছেড়ে দিয়ে ওই বয়সে ফেলোশিপ করতে যাওয়া, এই ডিসিশনটা নিতে, মানে এই ডিসিশনটা নেওয়ার মেন কারণ কি? সেটা কি শেখার খিদে আরো নতুন নাকি? হ্যাঁ, একদমই তাই। কারণ আমার মনে হচ্ছিল আমি কি করে পেশেন্টকে বলবো যে মানে আমি একটা বেশ একটা অ্যাডভান্স ট্রিটমেন্ট জানি না, আর জাস্ট বিকজ জানি না বলে আমি ওপেন সার্জারি বলছি, এই জিনিসটা আমি কোথাও মেনে নিতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল আমি দুটোই ওপেনলি বলবো, যেখানে ওপেন কেস করার কথা, পেট কেটে করার দরকার হবে সেখানে করবো, যেখানে ল্যাপারোস্কোপি করার কথা সেখানে ল্যাপারোস্কোপি করবো, জাস্ট বিকজ আমি শিখিনি বলে আমি ওপেন বলবো না। কোথাও গিয়ে যেন আমার মনে হবে যে আই এম চিটিং মাই সেলফ। তো সেক্ষেত্রে আমার মনে হয়েছিল আই মাস্ট লার্ন। আর এই ফেজটা আমার কাছে ভীষণ, অ্যাজ ইউ সেড নো, ভীষণ ইনসিকিওর ছিল। কারণ আগেইন আমার বাবা মা বললেন আমি তখন সবে বাচ্চা হয়েছে, সো আমার হাজব্যান্ড অলসো তখন স্ট্রাগলিং ডক্টর, সো ও মেডিসিন করে একটা পোস্ট মেডিসিন তোমার ফেলোশিপ করবে বা ডিএম করবে, এরকম একটা ফেজ। তো তখন আমার এই ইন্টারভিউতে পাওয়া এবং সবার কাছে বলা যে আমি যেতে চাই, এটা অ্যাজ আ উইমেন ইফ আই টেল ইউ, ইট ইজ এ খুব গিল্ট ফিলিং যে তুমি মা হয়েছো, বাচ্চা ছেড়ে কি করে যাবে, অথচ আমার বাচ্চাকে নিয়ে যাওয়ারও আমার সঙ্গে কেউ নেই, বিকজ মাই প্যারেন্টস আর ওয়ার্কিং, in-laws are also doctors, husband is also working, তো মেয়েকে তো তোমার রেখেই যেতে হচ্ছে। এবার মেয়েকে রেখে গেলে কে সামলাবে? সো ইন দ্যাট কেস আই কনসিডার মাইসেলফ লাকি যে আমার যে এমবিবিএস বন্ধুই আমার হাজব্যান্ড, তো ও আমাকে বললো যে আমি আমার মেয়েকে দেখবো, তুমি যাও, 1 বছরের ব্যাপার, উই ক্যান ম্যানেজ। এই কথাটা বলাটা খুব ডিফিকাল্ট, যদিও এখনকার দিনে যারা ফেমিনিজম বিলিভ করে দেশে কেন বলবে না, বাট আমার মনে হয়েছিল এই কথাটা বলতে গেলে তাকে তোমার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, তাকে তোমার স্ট্রাগলটা বুঝতে হবে, কারণ সেও নিজে স্ট্রাগলিং, মানে একদম একই বোটে সেল করছি। সো আই এম গ্ল্যাড দ্যাট হি আন্ডারস্টুড। এবং আমার বাবা মাও কিন্তু আমায় সাপোর্ট করেনি, বলেছিল যে মা হয়ে যাওয়ার পরে কিন্তু তোমার প্রাথমিক দায়িত্ব কিন্তু তোমার মেয়ে। তো কোথাও গিয়ে আমার ভীষণ গিল্ট ফিলিং হতো ওখানে গিয়ে, কিন্তু যেটা দেখেছিলাম ওখানে গিয়ে কিন্তু আমার মতোই অনেক মেয়ে, 2টো বাচ্চার মা, তারা এসেছে। ফর দেম দে সেড কিনা আমার ইনলস বাচ্চা দেখছে, কারণ আমাদের কেরালাতে তো এটাই নিয়ম, আগে ফ্যামিলি করবে তার সঙ্গে সঙ্গে তোমার ডিগ্রি করবে, এতে তো কিছু লজ্জার নেই। সেখানে গিয়ে আমার মনে হয়েছিল ঠিক আছে, মানে আমি এতটাও ভুল নয়। সো বিইং আ ওম্যান, যে এই গিল্টটা কিন্তু অনেক দিন অব্দি আমায় তাড়া করেছে। ইমোশনাল হয়ে গেছেন একটু, মানে মনে পড়লেই কষ্ট হয়, একদমই তাই। না, একটা তো আমরা কথা বলি যে ডাক্তার হওয়া একটা ইটসেলফ স্ট্রাগল, কিন্তু আরেকজন দিক থেকে যেটা আপনি বললেন, আমার মনে হয় অনেকেই রিলেট করতে পারবে, যারা ইভেন ডাক্তার নয়ও, কিন্তু যারা স্বপ্ন দেখে অনেক কিছু করার। বা তো আপনি একদিকে তখন বিয়ে হয়েছে, তার আগে তারপরে প্রেগনেন্সি, বাচ্চা হয়েছে, এবং সেখান থেকে সরকারি চাকরি, স্টেবল জব ছেড়ে বাচ্চাকে রেখে নতুন একটা শেখার কিছু করা। এবং এখনো আমি দেখবো হয়তো অনেকে এই ভিডিওটা যদি আমরা ছাড়ি শর্টস করে, তাহলে কেউ কমেন্ট করতে পারে যে হ্যাঁ ওইসব বাড়াবাড়ি করে কি হবে, আগে তো বাচ্চা মানুষ করতে হবে। কিন্তু আমার মনে হয় যে বাচ্চা মানুষ তো হয়ে যাবে, বাচ্চা মানুষ হয়ে যাবে যদি হওয়ার হয়, কিন্তু এই শেখাটা আমার মনে হয় যদি সেদিন আপনি ডিসিশনটা না নিতেন, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে আপনি আর ল্যাপ্রোস্কোপিক সার্জন হিসাবে নিজে কলকাতাতে নিজের নামটা প্রতিষ্ঠা করতে পারতেন না। অ্যাটলিস্ট আমি পারতাম না, কেন কি আমি যদি কোনো কিছু সম্পূর্ণভাবে না জানি, সেটা আমি কিছুতেই অফার করতে পারবো না। এই পার্সোনালিটিটা আমার আছে, সুতরাং আমাকে তো প্রপার ট্রেনিং নিতেই হবে। মানে কোথাও না কোথাও গিয়ে এই জিনিসটা ছিল। আর সত্যি করে যেটা আমি ফেস করলাম, এই দেখো রোবোটিক্স আসছে,
কসমেটিক গাইনোকোলজি আসছে। একটা এক্সটেন্সিভ ফেলোশিপ তুমি সারা জীবন করতে পারবে না, একটা ফেজেই তুমি করতে পারবে। ওই টাইমটা চলে গেলে তুমি প্র্যাকটিস করতে করতে না তোমার পেশেন্ট ছেড়ে তুমি চলে যেতে পারবে না। কারণ দুর্ভাগ্যজনক বলো বা যাই বলো, তুমি স্ট্রাগল করে এই জিনিসটা তৈরি করছো, সেটাকে সম্পূর্ণভাবে ছেড়ে দিয়ে চলে যেতে গেলে কিন্তু অনেক কারেজ লাগে, আর একটা কোথাও না কোথাও সাপোর্ট সিস্টেম লাগে। সো এই দুটোই আমার মনে হয়েছে যে আমি ল্যাক করি। সো আই হ্যাভ টু টেক দ্যাট অপরচুনিটি। সেই জন্যই হয়তো অত মরিয়া হয়ে আমার হাজব্যান্ডকে আমার রিকোয়েস্ট করা বা ওর বোঝা যাওয়া। তো ইফ আই লুক ব্যাক, ইট ওয়াজ আ গুড ডিসিশন ফর মাইসেলফ। আমার মেয়ে তখন খুবই ছোট ছিল এবং এখন বড় হয়ে গেছে। এবার মানুষ হওয়া না হওয়াটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস অ্যাকচুয়ালি। না, আমার মনে হয় এরকম মাকে দেখে শিখলে ভালো। হ্যাঁ, আমার বক্তব্য হচ্ছে যে সেখান থেকে শুরু করে আজকে এখন এই অ্যাজ আ কেরিয়ার, অ্যাজ আ প্রফেশন, কি মনে হয় যে যারা এখন এমবিবিএস পড়ছে, যারা গাইনিকোলজি নিতে চায়, গাইনিকোলজিস্ট হতে চায়, তাদের জন্য এই কেরিয়ারটা কতটা স্ট্রং, মানে তাদের কি নেওয়া উচিত, নাকি তাদের কোনো সেফ জায়গা যেরকম ডার্মাটোলজি বা রেডিওলজি সেই দিকেই যাওয়া উচিত? গাইনিকোলজি অ্যাজ আ ব্রাঞ্চ, অ্যাজ এ কেরিয়ার অপশন, সেটা কিরকম মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে, যেহেতু আপনি এই মুহূর্তে প্র্যাকটিসিং অ্যান্ড অল? একদম এক্স্যাক্টলি এই জন্যই যখন আমি তোমার পোস্ট গ্রাজুয়েশন এন্ট্রেন্স দিলাম, পেলাম, আমি এমন একটা র্যাঙ্ক পাচ্ছিলাম, আমি আইও নিতে পারতাম, আমি গাইনিও পাচ্ছিলাম, চেস্ট মেডিসিন পাচ্ছিলাম। তো এরকম একটা ফেজে ছিলাম। তো আমি তো অ্যাজ ইউজুয়াল ভীষণ কনফিউশনে ছিলাম। এবার সবার কাছে গিয়ে প্রশ্নও করতে পারছি না, এবার নেবো এরকম একটা ফিলিংস ছিল। তো সামহাউ আগেইন মানে কোথাও না কোথাও গিয়ে আমার বাবা মা আমাকে বেশ ইনফ্লুয়েন্স করে। আমার বাবা বলল, না না, পেট কাটতে হবে, বাচ্চা তুমি ডেলিভার করে যখন মায়ের হাতে দেবে, নতুন মায়ের হাতে সেই স্যাটিসফ্যাকশনটাই আলাদা। কোথাও গিয়ে আবার সেই বাবার কথাটায় কোথাও একটা ইনফ্লুয়েন্স করলো। দিয়ে বললাম, বাবা মানে আমি তো ঠিক এতটা হেকটিক বলে কিছু হয় না। আমার বাবা এরকমই বলতো, হেকটিক বলে কিছু হয় না, ডাক্তারি মন প্রাণ দিয়ে করলেই হবে। বাবা হয়তো প্র্যাকটিক্যাল দিকটা অত ভাবেননি এবং আমিও খুব ভাবা কোনোদিন প্র্যাকটিস করিনি। এবং যেহেতু আমি আমার বন্ধুর সঙ্গেই আমার বিয়ে হলো, ও কোনোদিন আমাকে এই জায়গাটা নিয়ে কখনো নাড়া দেয়নি যে খুব হেকটিক, সংসার করতে হবে, বাচ্চা মানুষ করতে হবে, এগুলো সত্যিই ভাবিনি। কারণ যখন আমি একজন সিনিয়র স্যারকে জিজ্ঞেস করেছিলাম, স্যার বলে ডার্মা নাও, নাও, কারণ এগুলোতে তুমি ফ্যামিলি করতে পারবে। তার জন্য আমার মনে হয় যেটা তুমি বললে, which is not a bad option, in fact very very good option, যদি তুমি তোমার একটা দূরদৃষ্টি সম্পন্ন হও। মানে প্রত্যেকের আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি থাকে। কেউ চায় যে আমি ওয়ার্ক লাইফ ব্যালেন্স মেইনটেইন করব, কেউ আবার চায় অন্যরকম কিছু, আবার কেউ কিছু চায় না বলেও তোমার কনফিউশন হয়। এইবার হচ্ছে যখন আমি একজন প্রখ্যাত গাইনোকোলজিস্টকে ফোনও করলাম, যাকে আমার মা দেখাতেন, তো ম্যাডাম খুব মিষ্টি করে আমাকে ফোনে বলেছিলেন, দেখো আই এম আ গাইনোকোলজিস্ট, আই এম ডুইং কোয়াইট ওয়েল, এবং ফ্যামিলি লাইফ কিন্তু হ্যাম্পার্ড হবে, শি সেড ইন ওয়ান লাইন। এবং আমি তো অ্যাজ ইউজুয়াল আমি মাকে বললাম, মা উনি তো এরম বলছেন। মা বলছেন, আরে নাও না, কিছু হবে না। এর জন্য অত প্ল্যানিং বা অত গাইডেন্স ছিল না, আমি ওইভাবে ভাবিও নি। আমার মনে হলো যে হ্যাঁ আমি এখানে ডেলিভারিও করতে পারবো, আই উইল গেট টু অপারেট অলসো। ফর মি অপারেশন ওয়াজ সামথিং সার্জিক্যাল লাইন, আমার একটা ভালো লাগতো, সাম অ্যাকশনস আই নিড। তো আমি সেই জন্য গাইনি মানে সত্যি কথা বলতে চুজ করেছি বা এক্সক্লুড করে নিয়েছি। এইবার যদি আমি আগামী দিনের কথা ভাবি, এখন যখন গাইনোকোলজি করছি, এই করতে করতে কিন্তু এই স্ট্রিমটা কিন্তু অনেক ইভলভ হয়েছে। আগে কিন্তু গাইনোকোলজিস্টরা ভীষণ কনজারভেটিভ অ্যাপ্রোচে সার্জারি করতো বা হতো। এখন কিন্তু এই সোশ্যাল মিডিয়া বলো বা এখন যখন ন্যাশনাল কনফারেন্স, ইন্টারন্যাশনাল কনফারেন্সে যাচ্ছি, অনেক ডিপার, অনেক হায়ার লেভেলের সার্জারিজ হচ্ছে। এখন তোমার অনেক সাবস্ট্রিম বেরিয়েছে, যেমন ফিটাল মেডিসিন, কসমেটিক গাইনোকোলজি। তো সুতরাং কেউ যদি গাইনোকোলজিস্ট হয়ে মনে করে যে আই ওয়ান্ট টু হ্যাভ আ ওয়ার্ক লাইফ ব্যালেন্স, দে ক্যান শিফট টু ফিটাল মেডিসিন এক্সপার্ট, উইচ ইজ আ হাইলি রেভিনিউ বা স্যাটিসফাইং সাবস্পেশালিটি। তারপরে ইনফার্টিলিটি তো প্রচুরভাবে আইভিএফ স্পেশালিস্ট বলো বা অ্যাডভান্সড ইনফার্টিলিটি স্পেশালিস্ট, যেখানে তুমি প্রাইমারিলি সার্জারি করবে না, বাট আইভিএফ বা ইনফার্টাইল কাপলদের তুমি বাচ্চা নিতে হেল্প করবে। সো উইচ ইজ ইকুয়ালি তুমি একটা টাইমের শিফটে নিজেকে মানে বেঁধে দিতে পারবে, খুব এমার্জেন্সি নয়। Again, cosmetic gynecology, it is a booming line. Again, এটা তুমি একটা টাইমে শিফট করে নিতে পারো। কসমেটিক গাইনোকোলজি ব্যাপারটা কি? একদম কসমেটিক গাইনোকোলজি যেমন আমরা সবসময় জানতাম, ইটস এ ডোমেন অফ প্লাস্টিক সার্জন, ইটস এ ডোমেন অফ স্কিন,
গাইনোকোলজি যে কসমেটিক্স মানে হতে পারে, এবার কসমেটিক মানে কি, উই ওন্ট ডু ফেশিয়াল অ্যাস্থেটিক্স, আমরা ফেসে কিছু করছি না, ইট ইজ অল অ্যাবাউট ভাজাইনা। এবার সবাই মানে প্রথমে যখন লাইনটা শুরু হচ্ছে আমরা সবাই বা যারাই কনভেনশনাল গাইনোকোলজিস্ট তারা বলে যেমন ভাজাইনা তো কসমেটিক্স হবে। যতই হাসাহাসি হোক না কেন, যতই এই লাইনটাকে নিয়ে মানে বলা হোক না কেন, দেয়ার ইজ ইউটিলিটি। মানে হচ্ছে দেয়ার আর সাইডস, মানে বম্বে, দিল্লি, পুনা, ইন্দোর, যেখানে হচ্ছে তোমার যাদের প্রচুর নর্মাল ডেলিভারি হচ্ছে, ভাজাইনা ইজ গেটিং লুজেন্ড আপ, টাইটনিং অফ ভাজাইনা, তারপর ডিসকালারেশন হয়ে যাচ্ছে, ভাজাইনা পুরো ছিঁড়ে টিড়ে যাচ্ছে, সেইগুলোর হচ্ছে অ্যাস্থেটিক্যালি মেনটেন করা। তারপর হচ্ছে তুমি দেখবে যেটাতে আমার ভীষণ মনে হয়েছে ইম্পর্টেন্স আছে, যে হচ্ছে মোস্ট অফ দ্য উইমেন আফটার 40 বা 45 বা 50 দে লিক ইউরিন। এই যে তোমার প্রাথমিকভাবে যে লুজনিং অফ দ্য ব্লাডার হয়ে যাচ্ছে বা লুজনিং অফ দ্য ভেজাইনা হয়ে যাচ্ছে, সেখানে লেজারের অ্যাপ্লিকেশন আছে, পিআরপির অ্যাপ্লিকেশন আছে। তো সেইগুলো শিখলে পরে একটা তুমি কসমেটিক গাইনোকোলজিও মানে অ্যাজ আ ব্রাঞ্চ চুজ করতে পারবে, কারণ এমসিএইচ শুরু হয়েছে কসমেটিক গাইনোকোলজিতে। তো এই লাইনটা ধীরে 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 বাড়বে। কেউ যদি গাইনোকোলজির সঙ্গে এটাকেও চুজ করতে চায়, মানে অ্যাড করতে চায়, দে ক্যান ডু ইট। মানে এখন ওটা শুধুমাত্র কসমেটিক গাইনোকোলজিতে মেইনলি ভ্যাজাইনা সৌন্দর্য এবং অলসো দ্য ইনকন্টিনেন্সটাকে তুমি কমাতে পারছো। দেয়ার আর চেয়ার্স, মানে পেলভিক ফ্লোর এক্সারসাইজ, লোকে শুনে মনে হয় অবাক হয়ে যাবে। মানে অবাক হলো, কিন্তু এটা বেশ কিছু বছর ধরে এক্সিস্ট। আমি যেখানে ট্রেনিং নিতে গেছিলাম, আমি নিজে যারা পেশেন্ট উপকৃত হয়েছে ওরা কিন্তু খুব মানে হাই ক্লাস বা এরকম জায়গা থেকে আসছে না, ইন্দোরের প্রত্যন্ত গ্রাম থেকে পেশেন্ট এসছে। আমি যখন পেশেন্টকে জিজ্ঞেস করলাম আপনি কেমন আছেন, থার্ড সেশন ওনার, উনি বললেন ম্যাডাম आपको पता ही नहीं हम कितना अच्छे हैं, पहले लीक करता था यूरिन, आई हैव 3 चिल्ड्रेन, माय वजाइना वाज ब्लॉबिंग, মানে হাওয়া হতো, এবং আমার মাঝে মাঝে রেকটাল ইনকন্টিনেন্স, মাঝে মাঝে পটিও বেরিয়ে যেত। এই আমার এই থেরাপিটা করার পরে সামহাউ আই এম ফিলিং দেয়ার ইজ সাম রিলিফ। তো আমার এইটাই যেখানে মনে হচ্ছিল দিস ওয়াজ আ নেসেসিটি রাদার দ্যান আ লাক্সারি। তো এই ক্ষেত্রে অ্যাপ্লিকেশন তো আছে। ম্যাডাম তার জন্য একটা আলাদা করে ইনস্টিটিউটও খুলেছে। ভয়ঙ্কর রেভিনিউ জেনারেশন এভাবে উনি ভাবেননি, উনি মনে হয়েছে যে এইটা করলে পরে একটা সেকশন পেশেন্টের ডেফিনেটলি উপকার হবে। বুঝলাম। তো আপনার পড়াশুনো, মানে আমরা তো জানি যে ডাক্তারদের পড়াশুনো শেষ অবধি চলছে, তো আপনার এমবিবিএস, এনআরএস, মাস্টার ডিগ্রি কলকাতা মেডিকেল কলেজ, তারপরে তো সব থেকে টাফ পিরিয়ড আপনি কেরালা গেলেন ফেলোশিপ, তারপরে পড়াশুনো। এবার হচ্ছে যে আমাদের না মানে জানি না, আমাদের এই পার্ট ওয়েস্ট বেঙ্গলে ছোটবেলা থেকে উত্তম কুমারের সিনেমার দেখে বড় হয়েছে। বিলেত ফেরত ডাক্তার ব্যাপারটা ভীষণ প্রিডমিনেন্ট। সামহাও কোথাও যেন মানে বিলেতে যাইনি মানে কি বা করলাম, এরকম একটা ফিলিংস আছে। অ্যাকচুয়ালি এই ফিলিংসের জন্য এখনো মানে অনেক ডাক্তার কিন্তু বিলেত থেকে একদা ফিরে এসেছিলেন, তো তার ফলে তারা বিলেত ফেরত। তো তাহলে আমার নামের পাশে মানে মেম্বার অফ রয়্যাল কলেজ লাগবে না, মানে কোথাও যেন। কিন্তু অ্যাকচুয়ালি এমএসএ পাওয়া কিন্তু অনেক বেশি ডিফিকাল্ট ওটার থেকে, একদম। বাট মানে লোকে এটা বোঝে না, মানে এই এমডি এমএসএ পাওয়া কিন্তু অনেক অনেক কঠিন পরীক্ষা, এন্ট্রান্স। হ্যাঁ, মানে ওইটা মানে বিভৎস কঠিন। সেখানে এমআরসিপি তে ক্লিয়ার করা বা এমআরসিএস ক্লিয়ার করা অতটা কঠিন নয়। এবার যদি আমি পজিটিভ দিকটা, যেটা আমি আমার সিওজি মানে সেই তাড়না থেকে আমার মনে হলো আমার নামের পাশে এই ডিগ্রিটা আমি লাগাবো। What I realized in this process, হ্যাঁ, it is a global exam and they have a brilliant system of part 1, part 2, part 3, এবং হ্যাঁ সামহাও আমার মনে হচ্ছে দে আর ভেরি ইন্টেলিজেন্টলি ডিজাইনড। মানে ভীষণ থারো রিডিং লাগে আর একটা ভাস্ট রিডিং লাগে। তো এবং আমার মনে হচ্ছিল আমি যেন আমার পড়াশোনাটাকে আরেকবার ঝালিয়ে নিলাম, এবং যেটা আমার মনে হলো which was I was lacking in MS, that was a communication skill. তো এখন কি আপনি এমআরসিওজি করেছেন, রয়্যাল কলেজ থেকে আপনি ডিগ্রি পেয়েছেন ইংল্যান্ড তো আপনাকে কি আর লন্ডন যেতে হয় নাকি এখন এখানেই পরীক্ষা হয়? এখন যেমন আমি যখন লাস্ট দিয়েছিলাম তখন সবে ইন্ডিয়াতে শুরু হচ্ছে, তো সুতরাং ইন্ডিয়াতেও এখন দেওয়া যায়। মানে তারা বিদেশ থেকে ইন্ডিয়াতে আসে? হ্যাঁ, এক সেট অফ এক্সামিনার এখানে আসে। তো প্র্যাকটিক্যাল পরীক্ষা মানে যেটা পার্ট 3, প্রথমে পার্ট 1 পার্ট 2 তো রিটেন, তো পার্ট 1 ক্লিয়ার করলে পার্ট 2 ক্লিয়ার করলে পার্ট 3। এই প্র্যাকটিক্যালটা যদি একটু বলেন কিরকম ভাবে ওখানে প্র্যাকটিক্যালটা হয়? আমার মনে হয় আমাদের ভারতবর্ষে যারা এমবিবিএস পড়ছে বা এমএস পড়ছে, আমাদের যেরকম প্র্যাকটিক্যাল পরীক্ষা হয় তার সাথে এটার মধ্যে পার্থক্য আছে কিছু? এবার এখনকার সিস্টেম আমি জানি না, এখন তো অনেকটা ওরা এক করছে, এখন অস্কি এসছে আমাদের, দ্যাট ওয়াজ অস্কি। এবার অস্কি যেটা আমার খুব ভালো লেগেছিল, খুব বিজ্ঞানসম্মত লেগেছিল, 12খানা স্টেশন। হ্যাঁ, অস্কি মানে আমি বলে দিই, মানে এরকম ভাবে এখন এটা এসছে, এটা আগে ছিল না, মানে জাস্ট শুরু হয়েছে। অস্কি মানে হচ্ছে মানে এখন আমাদের এখানে যেটা ভাবে যে পরপর ছবি আসে, সেই ছবি থেকে ইনস্ট্যান্ট উত্তর দিতে হয়, টাইমার থাকে যে উইদিন 1 মিনিট ওটার উত্তর দিয়ে নেক্সট
কোশ্চেনে চলে যেতে হবে, একটা কিছু রয়েছে দেখে ইনস্ট্যান্ট উত্তর দিতে হবে, নেক্সট কোশ্চেনে চলে যেতে হবে, এরকম ভাবে। এটাই অস্কি আর কি। এটা একটা, আর ওখানে ছিল ওদের খুব সাইমুলেশন ট্রেনিং, অ্যাজ ইফ একটা পেশেন্ট বসে আছে, তার সঙ্গে কথোপকথন হচ্ছে, 10 মিনিট দেওয়া হবে, 12খানা স্টেশন, সেখানে তোমাকে ওই পেশেন্টের থেকে হিস্ট্রি নিয়ে কি হয়েছে সেটা এক্সপ্লেইন করে তাকে সম্পূর্ণভাবে ট্রিটমেন্ট মোডালিটি বলতে হবে। ওখানে কিন্তু তোমার ফার্স্ট অফ অল হিস্ট্রি টেকিং, মানে ক্লিনিক্যাল নলেজ, তুমি কতটা সেফ ডক্টর, মানে সেফটি পয়েন্ট, এবং কতটা পেশেন্টকে তুমি নন মেডিকেল ল্যাঙ্গুয়েজে বুঝিয়ে উঠতে পারছো, তোমার ক্লিনিক্যাল নলেজ, তার সঙ্গে কমিউনিকেশন স্কিল অ্যাসেস করা হয়, যেটা হচ্ছে মানে আমার খুব ভালো লেগেছিল। মানে তুমি অবান্তর বকতেও পারো, মানে আপনি মানে মজা পেয়েছেন আর কি পরীক্ষাটা দিয়ে। পেশেন্টের কাউন্সেলিং অনেক বেটার হয়ে গেছিল এই পরীক্ষাটা পার্ট 3 দেওয়ার পর। মানে আমি পেশেন্ট যদি কিছু বুঝতে না পারে, তাহলে আমি এক্সট্রা এফর্টটা নিতাম যে কেন বুঝতে পারছি না, ওয়্যার অ্যাম আই গোয়িং রং। মানে ওদের ওখানে একটা সুন্দর সেন্টেন্স বলি, হাউ দে থিঙ্ক, যেটা আমরা অনেকেই এভাবে ভাবতাম না। আমরা কি বলি, বুঝেছেন? ওরা বলে, have I made myself clear? আমি বোঝাতে পারলাম আপনাকে। So the approach is different. তো ওইটা তার মানে কি, আমার মধ্যে প্রবলেম আছে, লেটস কারেক্ট ইট, মানে আপনার মধ্যে প্রবলেম নেই, আমি বোঝাতে পারছি না, সো अगेन রিভিজিট। এই আঙ্গিকটা আমার ভালো লেগেছিল, পার্সপেক্টিভটা, যে কিছু প্রবলেম হলো, তাহলে ভাবি কিভাবে এটাকে সলিউশন করা যায়, এই অডিট করা। মানে এখানে যেমন আমাদের অডিটের ব্যাপারটা খুব একটা নেই, আমার বন্ধু যারা ওখানে ইউকেতে কাজ করছে, যারা এমআরসিডি আমার সঙ্গে দিল, তারপর ওখানেই শিফট করে গেল, দে ফিল দ্য লাইফ ইজ অডিট, সারাক্ষণ অডিট হচ্ছে, কেন এটা হলো না, কি করলে ভালো হবে। মানে চাইলে আপনার যেহেতু এখন এমআরসিও যে আপনি বিদেশে গিয়েও চাইলে আপনি প্র্যাকটিস করতে পারেন, কিন্তু তার জন্য কি ওখানকার জিএমসি রেজিস্ট্রেশন নিতে হবে, আমাকে ভাবতে হবে যে কিভাবে কাজ করব। তো সেই জিনিসটা অনেকেই শিফট করে। আপনি বিদেশ চলে গেলেন না কেন? এটা একটা খুব ভালো প্রশ্ন। নাকি ভেবেছিলেন কখনো বিদেশ চলে যাবেন? একদম ভেবেছিলাম। কেন, এখানে যেমন সারাক্ষণ বলে না ব্রেন ড্রেন, এখানে এত স্ট্রেস, সত্যি তো তাই, এটা তো কোথাও না কোথাও গিয়ে তো ঠিক কথাই। আমি যেরকম বললাম, আমার হাজবেন্ড ডাক্তার, বাবা মার একমাত্র ছেলে, তো ওই দায়িত্ব কোথাও না কোথাও থেকে যায় যে বাবা মাকে পুরোপুরি এই বয়সে ছেড়ে যাব না। আর যখন এখানে ডাক্তারি হয়েছি, এখানে বসেই ভালো রকম ডাক্তারি করা যাবে, মানে দেশ থেকে চলে যাব না, এটা সামহাও আমার হাজবেন্ডেরই থট প্রসেস। আমার সামহাও মনে হয়েছিল এখানে এডুকেশন সিস্টেম এই একই রয়ে গেল। বলো, আমি ভেবেছিলাম 30 বছর বাদে হয়তো আমার মেয়ে বা ছেলে অন্য কোনো লাইনে একদম ফ্লাইং কালার্সে করতে পারবে, কিন্তু এখনো সেই মোটামুটি ছকটা একই, মানে ডাক্তার ইঞ্জিনিয়ার পড়াশোনা। মানে তুমি যদি চোখ মেলো তাহলে তাই। এবার যদি তোমার আলাদা করে কিছু করতে হয়, সেটা আমার ক্যারিয়ার কাউন্সিলরের কাছে যেতে হবে, তো এই জিনিসটা এফোর্ট নিয়ে করতে হবে। সেজন্য আর বিদেশ যাওয়া হলো না। হলো না। তাহলে কেরালার সময় ওইটা হয়েছিল, কিন্তু এবার আর নিজেকে আটকে নেওয়া গেল। তো এই যে নিজে যে প্র্যাকটিস করা, এই আমি যে যতই কথা বলুক, এটা আমি তো ব্যক্তিগতভাবে বুঝি, যে কোনো মানে আমাদের সোসাইটিতে, ভারতবর্ষে যে কোনো একজন মহিলার কাজ করা সবসময় একজন ছেলের থেকে বেশি কঠিন, মানে এতটা সহজ নয়। মানে সবসময় তাকে অনেক কিছু জিনিসের সঙ্গে লড়াই করতে হয়। তো কোনো এমন পরিস্থিতি এসছে, কোনো দিন এরকম কিছু ঘটেছে জীবনে যে মানে ভয় হয়েছে, মনে হচ্ছে যে কি হবে এরপরে, মানে এরকম কোনো ঘটনা, এরকম কিছু যেখানে মানে খুব বিপদ? কারণ যেহেতু এটা একটা মা এবং বাচ্চার ডোমেন, অনেক সময় অনেক খারাপ ঘটনা ঘটে, অনেক সময় মায়ের মৃত্যু ঘটে, বাচ্চার মৃত্যু ঘটে। তো সেখান থেকে এরকম কোনো সিচুয়েশন যেটা মানে সত্যি খুব ভয় পেয়ে গেছিলেন বা এরকম? আমি প্রত্যেক দিন কিছু না কিছু নতুন চ্যালেঞ্জেস হয়েছে। এই দুদিন আগেও আমার পেশেন্টের হয়নি, সেই জন্য হয়তো এত রিল্যাক্সড ভাবে বলতে পারছি। আমার স্যারেরই, মানে আমার ওদিক যে সিনিয়র স্যার আছে, তারই একজন পেশেন্ট সাডেন ডেথ নিয়ে এসেছিল। তো এই জিনিসগুলো যদি কোনো ডাক্তারের হয়, তার কোনো মানে রিজন না থাকলেও, দ্য পেশেন্ট ওয়াজ হেল অ্যান্ড হার্টি, এভরিথিং ওয়াজ ফাইন, 7 months প্রেগনেন্সি, মাইল্ডলি ডায়াবেটিক, আর একটু হাইপারটেনশন হচ্ছে, বা সকালে রান্না করে দিয়েছে, ঘুমোতে গেছে, পেশেন্ট আর ওঠেনি। এগুলো খুব রেয়ার হলেও হয়তো, আর যখন হয় তখন না তোমার মনে হবে যে সব রাতটা ডাক্তারের উপর গিয়ে খানিকটা নেহাত স্যারের হাতে ওনার প্রথম বাচ্চা হয়েছে বলে, স্যারের সঙ্গে র্যাপো ছিল বলে পেশেন্ট কোনো রকম দোষারোপ করেনি, কিন্তু দোষারোপের জায়গায় সারাক্ষণ মনে হয় উনি তো কিছু করতে পারতেন, তাহলে ধরা পড়তো, কিন্তু পড়ে না। তো এই জায়গাগুলো খুব কষ্টের এবং খুব মানে ভয়ের। কিন্তু আমার যেটা সবচাইতে খারাপ লাগার জায়গা একটা বলি, সেটা হচ্ছে আমি যখন তোমার এমএস পাস করেছি, এসআরশিপ করছি, সিনিয়র রেসিডেন্সিশিপ করছি মেডিকেল কলেজে, আমাদের একটা মানে ডিউটি টাইম ফিক্স ছিল, আর বাকি দুদিন ফ্রি টাইম পেতাম। সেই ফ্রি টাইমে সবসময় মনে হতো যে আরও কিছু শিখবো, কোথাও গিয়ে যদি কাজ করতে পারি কাউকে দেখে শিখবো। তো সেই ক্ষেত্রে আমি একটা হসপিটালে একজন রেজিস্ট্রারের পার্ট টাইম কন্ট্রাকচুয়াল একদিনের কাজ করেছিলাম। সেখানে আমার একজন সিনিয়র স্যারও ছিলেন, উনিই বলেছিলেন, আয় কাজ শিখবি, এটা কোয়ালিটি জায়গা, ইউ উইল গেট টু সি দ্য কোয়ালিটি অ্যাজ ওয়েল। ভালো কথা।
আমি তার মানে তার আন্ডারেই কাজ করছি। আমি কি করতাম, আমি যেতাম, অ্যাসিস্ট করতাম, রিপোর্ট লিখতাম, তারপরে পরের দিন সকালবেলা ভোরবেলা হলে চলে আসতাম। এই করতে করতে একদিন এরকমই একটা ডিউটি হচ্ছে, আমাকে বলা হলো একজন পেশেন্ট এসছে, জাস্ট গিয়ে দেখ ওর বাচ্চা 24 উইকার, বাচ্চার মায়ের জল ভেঙে গেছে, এবার হচ্ছে জাস্ট নোটটা দিয়ে। আমি নোট দিয়ে দিলাম, পেশেন্টের আল্ট্রাসাউন্ড হলো, আল্ট্রাসাউন্ডের পরে দেখছে জল পুরোই ভেঙে গেছে 24 সপ্তাহে, একদম, যেটা তো রেয়ার। হ্যাঁ রেয়ার, মানে আমরা কি বলি এক্সট্রিম প্রিটার্ম। 24 উইকস মানে কি বলো, সেই বাচ্চাকে বাঁচানো কঠিন, একদম নন ভায়াবল, তাই না? অলমোস্ট এখন তো মানে তোমার মানে তোমার অ্যাবর্শন অফ 24 উইকস অবধি এগিয়ে গেছে, 28 উইক করে দিয়েছে অ্যাবর্শন এখন মাঝে। এবার হচ্ছে যে তখন ছিল না, 2000 আই এম টকিং অ্যাবাউট 2011। তো এবার হচ্ছে 24 উইকার। তো স্যারেরা বললেন যে এই বাচ্চা যদি রাখা হয় বা এই প্রেগনেন্সি কন্টিনিউ করতে দাও, আস্তে আস্তে তো কোরিও আমনিওনাইটিস হবে, মানে ভেজাইনালি ইনফেকশনটা ইউট্রাসে চলে যাবে, মায়ের প্রাণের ক্ষতি হতে পারে। তো আমরা ওষুধ দিয়ে এটাকে তাড়াতাড়ি বার করার চেষ্টা করব। আচ্ছা, আমাকে বলা হলো, আমি হাজব্যান্ডের সঙ্গে কথা বললাম, আমি বললাম স্যারেরা এটা ডিসাইড করেছেন, আপনি স্যারের সঙ্গে কথা বলে নেবেন। বললো কোনোভাবে বাঁচানো যাবে না 24। আমি বললাম যে আপনি স্যারের সঙ্গে ডিটেলসে কথা বলে নিন, কারণ এটা ডিসিশন মেকিং হচ্ছে আপনার জানা উচিত, বিকজ আমি একজনের আন্ডারে কথা মানে কাজ করি, আমি ডাইরেক্টলি সেভাবে বলতে পারি না, কারণ তাহলে মিসকমিউনিকেশন হবে, যার পেশেন্ট তাকেই বলতে হবে। হলো, রাত হয়ে গেল, স্যার সারা রাত মোটামুটি জেগেই ছিলেন, এবং তখন আমি সদ্য প্রেগনেন্ট হয়েছি, সেই জন্য স্যার আমাকে রাতে ঘুম থেকে ওঠাননি, সকালে উঠে বললেন বিপি পালস দেখে পেশেন্টকে দেখে তুই চলে যা। চলে গেলাম। তারপরের দিন আমাকে বিকেলে স্যার মেসেজ করে বলে পেশেন্টটা না মারা গেছে। আমি সব মারা কি করে যাবে, শি ওয়াজ অ্যাবসলিউটলি, মানে দেখে তো ঠিক লাগছিল, হ্যাঁ একটু ইনফেকশন হচ্ছিল, একটু জ্বর হচ্ছিল, মানে আমি ঠিক বুঝতে পারছি না মারা কি করে যাবে। তারপর আমি পরের দিন যে স্যারেরা ছিলেন ডিউটিতে, তিনি বললেন যখন ডেলিভারি হচ্ছে শি স্টার্টেড ব্লিডিং টোরেনশিয়ালি, মানে এত ব্লিড হলো যে হসপিটালে পেশেন্ট ছিল তার আশেপাশে প্রায় 10 কিলোমিটারের মধ্যে ব্লাড ব্যাংক ছিল না, এবং ব্লাড ব্যাংকে ব্লাড আনতে আনতেই পেশেন্টের ডিআইসি ডেভেলপ করলো, মানে রক্তক্ষরণ ক্ষমতা চলে গেছে, এবং পেশেন্ট সাকাম করে ফেললো। পেশেন্টের বাড়ির লোক কেস করলেন, সেই কেস আজও চলছে 15 বছর হয়ে গেছে। ইয়েস। সবচাইতে দুঃখের বিষয় কি জানো তো, তখনকার দিনে মেডিকেল ইন্স্যুরেন্স হয়, ইনডেমনিটি হয়, আই ডিডন্ট নো, আমাদের কেউ আলাদা করে বলেনি, আই ডিডন্ট হ্যাভ। আমার সঙ্গে আরেকজন রেজিস্ট্রার ছিল, যার দিনে মানে আপনার নামেও কেস হলো, সবার নামে, উনি যার সঙ্গে কথা বলেছেন সব ডাক্তারের নামে কেস করে দিলেন। এবার এটা যে কি বড় হার্ড রিয়ালিটি, যে তখন অত সিরিয়াসলিও নিইনি, বুঝতে পারিনি এটা কি হতে পারে। আলটিমেটলি আমার পেনাল্টি, কেসটা এখানে হারলে আমার পেনাল্টি আমাকেও 5 লাখ টাকা দিতে হবে। আমি বললাম যে আমি কেন 5 লাখ টাকা দেবো, আমি তো সত্যি কিছু করিনি। কিন্তু কে শুনবে, কারণ তোমাকে তাহলে আলাদা করে উকিল হায়ার করে আলাদা করে লড়তে হবে। এই কেসটা এখন দিল্লিতে চলছে, আমি পয়সা দিয়ে লড়ছি, বিকজ আমার কোনো ইন্স্যুরেন্সে ইন্ডিমনিটি ছিল না। সো ইটস 15 years রানিং। দ্যাট ডে আই আন্ডারস্টুড, মানে এই যে জনসেবা করব বা যাই সেবা করব, এখন হচ্ছে আটার প্রফেশনালিজম। না, এটা এর আগেও আলোচনা হয়েছে যে ডাক্তারি যদি সেবা হতো, সেবার এগেইনস্টে তো কেস হয় না, একদম। সো বেসিক্যালি ইটস আ প্রফেশন, একদমই profession। প্রফেশনাল জায়গা, এবং আমার মনে হয় যারা এখন ডাক্তার প্রত্যেকের ইনডেমনিটি বন্ড রাখা উচিত, মানে ইভেন মেডিকেল যারা ইন্স্যুরেন্স এসআরশিপ করছে তাদের মেডিকেল ইন্স্যুরেন্স রাখা উচিত। হ্যাঁ, কারণ কেস হলে তো তাকে কোর্টে যেতে হবে, যেতে হচ্ছে, এবং আমার মনে হয় যে সেখানে অবভিয়াসলি সেবার জায়গা তো ওরকম ভাবে ভাবাটা কঠিন খুব, বিশেষ করে যাদের ওপরে এটা ঘটেছে তাদের জন্য তো ভেরি ডিফিকাল্ট হয়ে যায় এই পুরো ব্যাপারটা। তো সেটা এখনো চলছে, তাহলে সেটা এখনো চলছে, মানে সেটা এখনো হেডেক, এবং আমি টাকা মানে এখনো কোর্টে যেতে হয় মাঝে মধ্যে, যেতে হয় না। প্রবলেমটা কি, মানে আমি জানি না, আইনি অবস্থায় তো তারিখটা শেষ হয় না, মানে তো সেই, সুতরাং আই হ্যাভ টু পে, মানে আমাকে তো উকিলকে টাকা দিতেই হবে মানে হিয়ারিং এর জন্য। এবার সেটাই এখন তারপর থেকে কি আপনি এখন সাবধান হয়ে গেছেন? তারপরে আমি ফার্স্ট এক্সিস্ট করলাম, প্রফেশনাল ইনডেমনিটি ইন্স্যুরেন্স করলাম, মানে ওটাও ঠেকে শেখা। তারপরে বুঝলাম যে যাই বলবো পেপার কনসেন্ট ডকুমেন্টেশন, মানে কখনো কখনো মনে হয় যত ডাক্তারি করছি তার ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট আমি এনার্জি স্পেন্ড করছি হচ্ছে ডকুমেন্টেশনের উপরে। তো সুতরাং কাজটা আরো ডবল হয়ে গেল, মানে এই হচ্ছে ব্যাপার। কিছু করার নেই। এখান থেকে আপনার মানে ভবিষ্যতের পরিকল্পনা কি করতে চান আর জীবনে, আর কি অ্যাচিভ করতে চান? হ্যাঁ, মানে অ্যাজ আই সেড, আই এম স্টিল লার্নিং। এখন তো আপনি পিয়ারলেস এর সাথে যুক্ত, আরো অন্যান্য হাসপাতালের সাথে যুক্ত,
এর বাইরে একবার কি করতে চান, নেক্সট কি প্ল্যান? নেক্সট হচ্ছে যে যেহেতু আমাদের মেডিসিনের লাইন বা গাইনোকোলজি যে কোনো স্ট্রিমই এভার ইভলভিং, মানে তুমি কিছু একটা শিখে গেলেই বিশাল করে ফেলেছো, এটা ভাবা একদমই মানে ঠিক নয়। যেমন এখন রোবোটিক সার্জারি আসছে, যখন আসছে না সরি এসে গেছে, সো আমাদের পিয়ারলেসে রোবটস নিয়ে আসছে। আচ্ছা এটা বলে দিই, অনেকে ভাবে রোবোটিক সার্জারি মানে ভাবে রোবট অপারেশন করছে, ডাক্তার না, এটা ভুল। রোবোটিক সার্জারি একজন ডাক্তারই করেন, সে হাতে মানে তার হাতে কাঁচিটা চলে না, তার হাতে সুইচটা চলে একদম। মানে একজন ডাক্তার, অনেকে ভাবে রোবোটিক সার্জারি রোবট করছে, না, রোবোটিক সার্জারি ডাক্তারই করছে। ডাক্তার কম্পিউটারে সুইচটা টিপছেন, তিনি একজন সার্জন, এবং ওইখানে কাঁচিটা চালাচ্ছে কোনো একটা রোবট, কিন্তু তাকে কন্ট্রোল করছে একজন সার্জন। মানে এটা হচ্ছে একদম তোমার ভিডিও গেম, মানে আমার হাতেই সব জয়স্টিকটা রয়েছে, এন্ড দেন আই উইল ডু সিমিলারলি ওটা সাইমুলেশন হবে। আপনি ভিডিও গেম খেলেন নাকি? মানে ভিডিও গেম ছোটবেলাতেও খেলতাম, সো ইটস জাস্ট লাইক আ ভিডিও গেম। তো আমার মানে তো বাট দ্য প্লেন অফ ডিসেকশন অ্যানাটমি নলেজ ইজ সেম, দ্য অনলি থিং ইজ ভার্চুয়ালিটি, মানে তুমি আরেকটু কঠিন বলবো না, আই উড সে ল্যাপারোস্কোপিক থেকে বলে রোবোটিক সার্জারি লার্নিং কার্ভ ইজ ফাস্টার, মোর প্রিসাইজ। তুমি যদি একবার ব্যাপারটাকে করে নিতে পারো তাহলে হচ্ছে মাচ ইজিয়ার, কমফোর্টেবল, মানে কমফোর্টেবল ফর দ্য সার্জন যদি হয় না, ভিশন যদি বেটার হয়, কমফোর্টেবল ফর দ্য পেশেন্টও হবে। তাহলে আমার মনে হয় যে ডাক্তাররা গেমার মানে গেম খেলে তাদের জন্য সুবিধা হবে, জয়স্টিকের মতো হাত নড়বে, কম্পিউটারের মতো হাত নড়বে আর কি, তাদের জন্য ভালো হবে। তো আপনি এখন রোবোটিক্স, হ্যাঁ যেটাই আসবে, যতদিন অবধি আমার রিফ্লেক্সেস ভালো থাকবে, আমি মনে করি যে টিল 60 বা 55 আই এম, মানে আমার যদি ভগবানের দয়া সুস্থ থাকি তাহলে আমি সার্জিক্যাল মানে লাইনে এক্সেল করতে পারবো, বা যা যা সিস্টেম এভলিউশন হবে আমি সেটার সঙ্গে নিজেকে প্রশিক্ষিত করতে থাকবো। আপনি মায়ের মৃত্যুর কথা বলছিলেন, এমনি আপনি আপনার অভিজ্ঞতা, এই যে এতদিন ধরে বিভিন্ন মায়ের মৃত্যু দেখেছেন, আপনার অভিজ্ঞতা অনুযায়ী যদি সেটাকে অর্ডার করতে বলি যে কি কারণে মায়ের মৃত্যুগুলো হচ্ছে, এবং সেটাকে যদি আটকাতে হয় তাহলে কি কি জিনিসকে একটা মায়ের, ধরুন যে অনেক গ্রামে রয়েছে ভিডিওটা দেখছে, সে হয়তো তার সামনে হয়তো কোনো টার্সিয়ারি মেডিকেল কেয়ার নেই, বা তাহলে সে কি কি জিনিসকে মাথায় রাখবে যাতে মায়ের মৃত্যুর হারটাকে কম করা যায়? এখন যেমন গভর্নমেন্ট খুব ভালো ভালো পলিসি নিয়ে এসছে, যেমন 12/12, মানে খুব টিনেজ প্রেগনেন্সি হয়, তাই না বলো? গ্রামে কিন্তু এখনো হয়, কেউ পালিয়ে গিয়ে বিয়ে করছে বা কেউ বিয়ে দিয়ে দিচ্ছে। তো সুতরাং যদি বাচ্চা মেয়েদের ওরা হিমোগ্লোবিনকে ঠিকঠাক রাখার জন্য আয়রন সাপ্লিমেন্টেশন দিচ্ছে বা কৃমির ওষুধ খাওয়াচ্ছে, তার মানে রুট কজটাকে এলিমিনেট করছে। মানে হিমোগ্লোবিন কম বা সাধারণত কি হয় গ্রামের দিকে সবচাইতে বেশি রক্তাল্পতা এবং রক্ত বেরিয়ে যাওয়ার জন্য দুর্বল হয়ে যায়, মারা যায়। এবার দেখো দেয়ার আর কজেস, কার্ডিয়াক কজেস, এবার কার্ডিয়াক কজেস ফাইন্ড আউট করা কিন্তু মানে ভীষণ ডিফিকাল্ট। ইভেন প্রেগন্যান্সি থেকে সবার ইকোকার্ডিওগ্রাফি করা, এবার এটাই বলছি, মানে ইন্টারন্যাশনাল প্রোটোকল অনুযায়ী কোনো কারণ বা সিমটম না থাকলে কেউ ইসিজি ইকো করে না। এইবার কারো মনে করো বুক ধরফর করছে, কারোর হচ্ছে নিঃশ্বাসের কষ্ট হচ্ছে, ইন দ্যাট কেস আমরা একটা ইসিজি ইকো করিয়ে নিতে পারি, কারণ কিছু কিছু ক্ষেত্রে হার্ট ব্লক হয় এবং সেটা কিন্তু মৃত্যুর কারণ হতে পারে, একদম সেটা আমরা বুঝতেও পারবো না, তাই না? কারণ একবার মারা গেলে তো কিছুই বুঝতে পারবো না। এবার সব ইসিজি ইকো আছে, ভালো আছে, তার সত্ত্বেও পেশেন্টের সাডেন কার্ডিয়াক ডেথ হলো, সেইটা আমরা কিছু করতে পারবো না। আফটার ডেলিভারি যেটা আমরা পালমোনারি এম্বলিজম বলি, সেটাও একটা খুব রেয়ার কজেস মধ্যে পড়লো, অ্যামনিওটিক ফ্লুইড এম্বলিজম, হ্যাঁ, যেটা শিরা উপশিরার মধ্যে গিয়ে হচ্ছে, রেয়ার কজ হলেও তো হয়। যেমন ইউকে তে সেটাকে আটকানোর উপায় কোনো, যেমন হচ্ছে ওবেসিটি যদি হয়, যদি হচ্ছে ডায়াবেটিক, অপারেশন হচ্ছে সিজারিয়ান সেকশন, আগে থেকে সাবধান, ইকোস্প্রিন দেন, এক্স্যাক্টলি ইকোস্প্রিন বা পোস্ট অপারেটিভ পিরিয়ডের রক্ত থিন করার জন্য ইনজেকশন, এইগুলো আমরা দিতে পারি। কিন্তু তার সত্ত্বেও দেয়ার আর সার্টেন কেসেস যেগুলো হয়। এইবার হচ্ছে যেটা আমরা সবসময় বলি, কনসেন্ট ইজ অলসো ইম্পর্টেন্ট, মানে আমরা চেষ্টা করি প্রিভেনশন, সব সময় প্রিভেনশন, ব্লাড প্রেশার, স্যাচুরেশন সবকিছু দেখার। গ্রামের দিকে তো সেগুলো অতটা রিসোর্সফুল নয়, তো সুতরাং আমার সবসময় মনে হয় বিগার পার্সেন্টেজ যদি বাড়িতে মানে কারো সুগার হচ্ছে কিনা সেই টেস্ট করানো, বাচ্চার ঠিক সময় আল্ট্রাসাউন্ড করানো, কারো যদি বুক ধরফর করে তাহলে ইসিজি বা ইকো করে নেওয়া, সেই মানে পরিষেবাগুলো যদি থাকে সেইগুলো নিয়ে নেওয়া। প্রেগন্যান্সিতে লিভার ডিজিজটা নিয়ে আমি বলি, লিভার ডিজিজও অনেক সময় আনআইডেন্টিফাইড থাকে, হঠাৎ করে থার্ড ট্রাইমেস্টারে সাডেনলি লিভার ফেলিওর হয়ে মারা যায়, এরকম আমি দেখেছি, এরকম পেশেন্ট। এইটা কি ব্যাপার? মানে এবার আমি বলি আমরা খুব বেশি কিছু একটা দেখি না, আমরা যেটা দেখছি আজকাল সেটা হচ্ছে অবস্টেট্রিক কোলেস্টাসিস, মানে প্রেগনেন্সি ইনডিউসড লিভার ডিসঅর্ডার, সেগুলো দেখছি। ওগুলো কেউ যদি বলে প্রেগনেন্সির সময় ভীষণ চুল করছে, তখন সঙ্গে সঙ্গে আমরা একটা লিভার ফাংশন টেস্ট, ব্লাড টেস্ট করে নিই। তারপরে কি হবে যদি ধরা পড়ে? এবার হচ্ছে আমরা একটা ওষুধ, জন্ডিস হলো তো, এবার জন্ডিস ব্যাপারটা হচ্ছে কিন্তু তোমার একদম মেডিকেল কজ হয়ে গেল। দেয়ার আর সো মেনি কজেস না, হেপাটাইটিস এ, বি, সি এবং আরো কিছু অটোইমিউন কজেস, তখন কিন্তু আমরা
ভীষণভাবে যেটা শহরে আমরা সুবিধা পাই সেটা হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচে যাই। মানে একজন গাইনোকোলজিস্টের পক্ষে সবকিছু ভাবা সম্ভব না, সে একটা তখন ম্যাটারনাল কেয়ারটা করলো, তারপর মানে গ্যাস্ট্রোএন্টারোলজিস্টকে ঢুকিয়ে নিল, সে পুরো ইভ্যালুয়েশন করে নিল, যেখানে যেখানে ওষুধ দেওয়ার সেই সুবিধাটা আমরা শহরে ডেফিনেটলি পাই। মানে ডিআইসি হয়ে যায় অনেকের না, খুব কম সংখ্যক হয়, যেটা তোমার হেল্প সিনড্রোম বলে, তাই না? মানে প্রচুর প্রেশার ছিল, সেটা ডায়াগনোসিস হয়, সেই প্রেশারটা যদি ঠিকঠাক মতো কেউ অ্যাড্রেস না করে, মানে আমরা এখানেও অনেক ক্ষেত্রে আউটডোরে দেখেছি যে আমরা বলছি আপনার প্রেশারটা কিন্তু বাড়ছে, ওষুধ খেতে হবে, মানে না না এটা এখন হয়েছে, কিছু হবে না, আপনাকে দেখলেই আমার প্রেশার বেড়ে যায়। আচ্ছা, এটা অনেকে মনে করে। একদম, তো এই ডিনায়ালটা চাই না, অ্যাকসেপ্টেন্সটা চাই যে আচ্ছা কিছু প্রবলেম হতে পারে, আমি মনিটর করছি, প্রবলেম হলে ওষুধ খাবো। আর একটা কথা বলি, প্রেগন্যান্সিতে প্রেশার ধরা পড়লে আবার নিজের মতো ওষুধের দোকানে গিয়ে প্রেশারের ওষুধগুলো খাবেন না, কারণ নর্মালি আমরা যে প্রেশারের ওষুধগুলো খাই সেগুলো কিন্তু প্রেগন্যান্সিতে খাওয়া যায় না। প্রেগন্যান্সিতে প্রেশার বাড়লে তার কিন্তু ওষুধটা অন্য, সেটা জানতে হবে। যাই হোক, তাই আপনি অবভিয়াসলি একজন গাইনিকোলজিস্টকে দেখিয়ে বা যে কোনো মেডিসিনের ডাক্তারবাবুকে দেখিয়ে ওষুধ খাবেন। এতদিনে আপনি অনেক ওটি করেছেন, মানে প্রথম কথা দুটো প্রশ্ন। প্রথমে বলি যে আপনি এমবিবিএস, এমএস, ডিএনবিও করেছেন। এমবিবিএস, এমএস, ডিএনবি, ফেলোশিপ ইন ল্যাপ্রোস্কোপি, এমআরসিওজি, রয়্যাল কলেজ, মানে আপনি বিলেত ফেরত ডাক্তার হয়েছেন ফাইনালি। যদিও বিলেতে এখন আর যেতে হয় না, কিন্তু বিলেতের ডিগ্রিটা এসে গেছে। এরপরে কি আরো ডিগ্রি অ্যাড করার ইচ্ছে আছে? এরপর শর্ট ট্রেনিংস কাজ করব, নতুন কিছু আসলে পরে সেটা শিখবো, বিভিন্ন ন্যাশনাল ইন্টারন্যাশনাল কনফারেন্সে যাব, ব্যাস এইটাই একটা প্ল্যান আছে। নামের পাশে এতগুলো ডিগ্রি, এটা তো অনেকেই মনে করেন যে, বা আগে মনে করতে, এখন আমি জানি না কি ব্যাপার, আপনি কি মনে করেন নামের পাশে এতগুলো ডিগ্রি কি মানে আমি যদি কেরিয়ারের দিক থেকে ভাবি সেটা কতটা অ্যাকসেপ্টেন্স এনে দেয়, নাকি যে শুধুমাত্র এমবিবিএস, এমএস সেও খুব ভালো প্র্যাকটিস করতে পারে? ভালো প্রশ্ন। কোথাও না কোথাও আমার মনে হয় যে এই ডিগ্রিগুলো আমি কেন করি, কারণ আমি কেন এটা বলছি একবার বলে নিই, কারণ অনেক ডাক্তারি স্টুডেন্ট যারা পড়ছে তাদের মাথায় থাকে আমি নামের পাশে মানে যেখান থেকে সেখান থেকে, মানে কারণ অনেকের মানেও জানে না, মানে বিভিন্ন ফেলোশিপ গুলোকেই ওরা লিখে রেখেছে, যেগুলো কিন্তু আইডিয়ালি লেখা যায় না, কারণ অথরাইজড এনএমসি, অথরাইজড ডাব্লিউবিএমসি অথরাইজ করাতে হয়। একদম, আমাকে কিন্তু এটাই লিখতে হয়। হ্যাঁ, নামের পাশে অনেকে অনেক ডিগ্রি লিখে রাখেন, যেরকম আমি সবাইকে বলি, অনেকে আমাকে জিজ্ঞাসা করেন, আমি জাস্ট এখানে একটা বলার সুযোগ যে এই ডাক্তারবাবু আদৌ, আপনি সিম্পল ডাব্লিউবিএমসি ডক্টর সার্চে গিয়ে ওনার নামটাকে যদি সার্চ করেন, তলায় একটা ক্যাপচা দেয়, ক্যাপচাটাকে দিয়ে সার্চ করলেই ওনার অথরাইজড ডিগ্রি কি কি সেটা আপনি দেখতে পাবেন। মানে যে ডিগ্রিগুলো এনএমসি তে রেজিস্টার্ড সেইটাই একমাত্র আইডিয়ালি লেখা যায়। এরকম আপনি যদি অর্কদীপ বিশ্বাস লেখেন তাহলে আপনি দেখবেন দুটো ডিগ্রি লেখা রয়েছে, এমবিবিএস, এমডি মেডিসিনে ডাব্লিউবিএইচএস থেকে। মানে এইটা দিয়ে আপনি ইজিলি কোনো ডাক্তার, অনেকে ভাবে কোনটা কে ভুয়ো ডাক্তার, কে কি ডাক্তার, ইজিলি কিন্তু আপনারা যে কোনো ডাক্তারকে আইডেন্টিফাই করতে পারেন। ডাব্লিউবিএমসি ডক্টর সার্চ, সেটা লিখে ডাক্তারবাবুর নামটা নিশ্চয়ই আপনি প্রেসক্রিপশনে দেখতে পাচ্ছেন, নামটাকে লিখবেন, চলে আসবে যে তার কি কি ডিগ্রি, রেজিস্টার্ড ডিগ্রি কি কি। তো যেটা বলছিলাম, হ্যাঁ, প্রশ্নটা এটাই যে এটা ডাক্তারি স্টুডেন্টদের জন্য নামের পাশে অনেক ডিগ্রি, নাকি অ্যাকচুয়ালি দেখুন আপনার মেন ডিগ্রিটা এমএস, ওটার উপরই কিন্তু আপনার পুরো জিনিসটা দাঁড়িয়ে রয়েছে, এবং আপনার যা শেখা তার মেনলি ওই 3 বছরেই, এবং তারপর অবভিয়াসলি কেরালায় কিছুটা। তো এটা নিয়ে আপনি কি বলবেন যে কোনটা বেটার? এবার এটা আমার এক্সপিরিয়েন্স, সবার এক্সপিরিয়েন্স খুব আলাদা আলাদা, সুতরাং আনসারটাও আলাদা আলাদা হবে। এবার হচ্ছে ডিগ্রি এক বেসিক আমাদের গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, তারপর যেটা আমাদের লাইনে, দেখো মেডিসিনের লাইনে লোকে ডিএম করতে পারে, তাই না, সার্জারি লাইনে এমসিএইচ করতে পারে, সেটাও আর একটা ডিগ্রি। আমাদের গাইনোকোলজির লাইনে দিস ইজ বেসিক ডিগ্রি। এখন যেহেতু বললাম, এখন কিন্তু লাস্ট 5 ইয়ার্সে এইমসে তোমার ফিটাল মেডিসিনের ডিগ্রি খুলে গেছে, মিনিমাল অ্যাক্সেস সার্জারির এমসিএইচ খুলে গেছে, গাইনি অঙ্কোলজির ডিগ্রি খুলে গেছে। এখন কিন্তু তুমি সাব স্পেশালিটিতে ফোকাস করতে চাইলে সেই আলাদা ডিগ্রিগুলো তুমি করতে পারো। আমি যখন পাস করছিলাম তারপরে 4 বছরে কিন্তু এইগুলো কিছু ছিল না, সো আই হ্যাড টু টেক ফেলোশিপস। এবার হচ্ছে ফেলোশিপসগুলো আজকের এনএমসি রেকগনাইজ করে না, কিন্তু হোয়াট স্কিল আই অ্যাকোয়ার্ড দ্যাট ইজ আনম্যাচড। মোস্টলি যেটা বলা হচ্ছে স্কিল ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ডিগ্রিজ, বাট বেসিক প্রপার ডিগ্রি তো থাকতেই হবে। আমি এমবিবিএস করেও কিন্তু ল্যাপারোস্কোপি হয়তো কারোর সঙ্গে কি কাজ করলে শিখে যেতে পারতাম, কিন্তু আমি এলিজিবল নই করতে। তো কোথাও না কোথাও এখনকার যুগে মেডিকো লিগাল ব্যাপারটা ভীষণ স্ট্রং, সেই জন্য ডিগ্রির ইম্পর্টেন্স সর্বদাই থাকবে, বাট মেইন ইজ হাতের কাজ, পড়াশোনা, নিজেকে আপডেট করা, এই হচ্ছে ব্যাপার। যেটা আমি তোমায় বললাম, ফেলোশিপ করে আমি মেইন ল্যাপারোস্কোপি স্কিলগুলো শিখেছি।
তারপরে যখন আমি এমআরসিওজি করলাম তখন আমি সফট স্কিলসগুলো শিখলাম, যেগুলো হয়তো এখানে অত ভালোভাবে আমি বুঝতে পারছিলাম না। তো সুতরাং যাই ডিগ্রি করো কিছু না কিছু শিখবেই। মানে যদি কেউ শেখা, মানে আপনি বলছেন যে ডিগ্রি করা উচিত যেটা ভ্যালু অ্যাড করবে। হ্যাঁ, একদম। মানে কেউ যদি মনে করে নামের পাশে শুধু 10টা ডিগ্রি, কারণ বিভিন্ন ফেলোশিপ হয়, মানে হ্যাঁ, হ্যাঁ। পয়সা দিয়ে ফেলোশিপ কেনা একদম, যায়, কেনা মানে যায়। যাওয়ারও প্রয়োজন ওটাতে নেই। কোনো মানে আছে বলে আমার একটা মনে হয় না। সার্টেন অ্যামাউন্ট দিলে একটা ফেলোশিপের সার্টিফিকেট চলে আসে অনেক সময়। তো নামের পাশে সেই ফেলোশিপগুলোকে অ্যাড করে দেওয়া যায়। প্রথমত সেটা ইললিগাল করা যায় না সেরকম ভাবে, এবং দ্বিতীয়ত যাই হোক, মানে যদি ভ্যালু অ্যাড করে তবেই সেই জিনিসটা করা উচিত। আই ইনক্রিজড মাই স্কিল, আই ইনক্রিজড মাই সফট স্কিল, মানে তবেই ডিগ্রি লেখার এবং বলার এবং করে লাভ আছে, নাহলে লাভ নেই। কোনো লাভ নেই। যেমন আমি যখন ন্যাশনাল কনফারেন্সে যাই, যারা তোমার এইদিকে ওয়েস্টার্ন পার্টের লোক, ওয়েস্টার্ন ইন দ্য সেন্স মানে তোমার মুম্বাই, মহারাষ্ট্র, ওদের মধ্যে কিন্তু বিলেত ফেরতের ব্যাপারটা অত স্ট্রং নয়। এগুলো আমাদের রাজ্যেই খুব বেশি বেশি এবং আছে, সাউথ ইন্ডিয়াতেও আছে। তো ওদের কথা হচ্ছে যে আমাদের নার্সিং হোম আছে সবার, কিন্তু ওদের আবার নার্সিং হোম প্রচুর আছে, সবার নিজস্ব নার্সিং হোম। মানে ওরা কেউ ফার্স্ট জেনারেশন হয়তো নয়, ওরা মোস্টলি সেকেন্ড জেনারেশন কি আমরা দেখতে পাই। এবং ফার্স্ট জেনারেশন হলেও না, আফটার সার্টেন টাইম দে উইল বিল্ড আপ দেয়ার ওন। মানে আমি অন্যের কারো হয়ে খাটবো না, আমি নিজে করব, নিজে পেশেন্ট যাব, এবং সামহাও ওদের মানে পেশেন্টও হয় ওরা, এবং দে আর ভেরি হ্যাপি উইথ দেয়ার প্রোডাক্টিভিটি। এবং তারপরে ওরা ইন্টারন্যাশনাল কনফারেন্সেসে যাচ্ছে, যা আপডেট হচ্ছে সেটা মনে হচ্ছে ইনকর্পোরেট করছে। সো দিস ইজ হাউ দে থিঙ্ক। তো এটা অনেকটা তোমার রিজিওনাল পিয়ার প্রেশার, এক্সপোজার, ব্রিঙ্গিং আপ, এগুলো সব কিছু ম্যাটার করে। এখনো অবধি মানে আপনার জীবনে সব থেকে কোনো কমপ্লিকেটেড যেটা ছিল, যে ঘটনাটা আপনার মনে পড়ে, এরকম কিছু মনে পড়ে যে একটা জিজ্ঞাসা করবো যেটা ডেলিভারির দিক থেকে, মানে সিজারিয়ানের দিক থেকে খুব কমপ্লিকেটেড কোনো কেস, যেটা মানে যে বাচ্চার জন্ম দিয়ে মাকে সুস্থ করে, মানে যেটা আপনার কোনোদিন আপনি ভুলবেন না, এরকম যদি কোনো স্পেসিফিক কিছু থাকে? প্রায় দিনই এরকম হয়, মানে প্রায় দিনই এরকম হয়। এরকম যদি কিছু একটা শেয়ার করেন যে আগের কথাগুলো মনে নেই, হয়তো আরো খারাপ কেস, মানে পেশেন্ট ডিল আমি করেছি, যেটা আমি সত্যি করে এখন তো মনে নেই, মানে রিসেন্টলি হয়েছে। আমি বলতে চাই মানে কত রকম ভাবে ইমোশনালি আমরা এফেক্টেড হই, আর মেডিকো লিগাল ইস্যুজের জন্য আমরা আরো একটু ভয় পেয়ে থাকি। আমার একজন স্যার বলেছিলেন, কি করে সার্জারি করবি বলতো এত ভয়ের মধ্যে? একদম পার্টিনেন্ট কোয়েশ্চেন। মানে কোথাও গিয়ে মনে হয় পেশেন্ট আস্থা হারিয়ে ফেলছে, কোথাও গিয়ে মনে হয় এদিক থেকে ওদিক হলেই তো আমি মেডিকো লিগাল ফেসে যাবো, মানে এত নেগেটিভিটির মধ্যে কোথাও গিয়ে মনে হয় আমি আমার 100% পারফর্ম হয়তো কোথাও গিয়ে করতে পারি না, মনে হয় যে না দিস ইজ সেফ, আমি এইটুকু করেই ছেড়ে যাবো। তো সেই জায়গা থেকেই বলি, মানে এটা খুব রিসেন্ট ঘটনা। আমার নেবার এসবিআইতে চাকরি করেন, তার প্রথম বাচ্চা নর্মাল ডেলিভারি হয়েছে, সেকেন্ড বাচ্চা কনসিভ করেছে আফটার 10 ইয়ার্স স্পন্টিনিয়াসলি, নিজের ইচ্ছে থেকেই, এবং ঝরঝরে একদম মহিলা, একদম সকাল বিকেল দুবেলা 1 ঘন্টা হাঁটছেন। আমিও প্রস্তুত, আই এম ভেরি হ্যাপি যে ওনার আগের বাচ্চা নর্মাল ডেলিভারি হচ্ছে, সেকেন্ড বাচ্চা এবারও নর্মাল ডেলিভারি একদম। আমরা দুজনেই খুব প্রস্তুত। এখন আমি যেটা তোমায় বললাম, বেশ কিছুবার আঘাত পেয়ে এই ডিসিশনটা নিয়েছি যে আমি একজন ফিটাল মেডিসিন ডক্টরের কাছে আমার পেশেন্টগুলো এনটি স্ক্যান, মানে যেটা আমরা 12 থেকে 13 সপ্তাহ দেখা উচিত যে কোনো অ্যানোমালি আছে কিনা, আর 20 উইকসের অ্যানোমালি স্ক্যানটা আমি পারপাসফুলি ওই ডাক্তারের কাছ থেকেই করাতে চাই, কারণ রিপোর্টিংটা খুব মানে খুব ডিপার, এবং ব্লাড সাপ্লাই, রেজিস্ট্যান্স, যেগুলোর ইম্পর্টেন্স খুব বেশি, সেগুলো ওখান থেকে আমি পাই। মানে আমি বলে দিতে চাই, এনটি স্ক্যান মানে নিউক্লিয়ার ট্রান্সলুসেন্সি মনে হয়, এবং অ্যানোমালি স্ক্যান, এগুলো যদি করা যায় তাহলে বাচ্চার কোনো সমস্যা আছে কিনা, ডাউন সিনড্রোমের মতো কিংবা অন্য কোনো জেনেটিক ডিসঅর্ডার আছে কিনা, সেগুলো কিন্তু ধরা পড়ে যায় আগে থেকে, এবং সেই অনুযায়ী চান্স বেশি। হ্যাঁ, এবার হচ্ছে যে সেইগুলো আমি ওই ফিটাল মেডিসিন ইউনিটে করালে আমি দেখেছি আমার আউটকামটা বেটার হয়। মানে দিস ইজ দ্য লাস্ট থিং হুইচ আই ক্যান অফার টু মাই পেশেন্ট। এবার হচ্ছে এবার যেহেতু প্রথম বাচ্চা খুব সাবলীলভাবে ওনার হয়েছে, ওনার এতটা গুরুত্ব দেননি, গুরুত্ব নেই ওনার কাছে, তো বুঝতে পারলাম। কিন্তু এত বেশি এজে প্রেগন্যান্সিতে সেটাও তো একটা, she was 38। এবার হচ্ছে এবার she was doing very well in general। তারপর আমি বললাম যে মোটামুটি একদম কাছে চলে এসেছি ইডিডি মানে যখন ডেলিভারি হবে, তাই আমি বললাম যে আমরা তো নর্মাল ডেলিভারির জন্য ওয়েটই করছি, আমরা লাস্ট আমার একটা স্ক্যান লাগবে, আর আমি ফিটাল মেডিসিন থেকেই করাতে চাই, আপনি প্লিজ মানে শুনলে আমি খুশি হব। বলে ঠিক আছে করিয়ে নি। এবার উনি গেলেন করাতে, আমাকে ফিটাল মেডিসিন এক্সপার্ট ফোন করে বললো যে ওমার জুনিয়র হয়, বললো দিদি ওনার কিন্তু বাচ্চার ব্লাড প্লাসেন্টা এজ করে গেছে, এবং আম্বেলিকাল আর্টারিতে রেজিস্ট্যান্স কোয়াইট হাই, এই বাচ্চাটা কিন্তু নর্মাল ডেলিভারির দিকে যাওয়াটা খুব মুশকিল, এবং ওই স্ট্রেসটা সার্ভাইভ করতে পারবে না। আর এখন সবে 37 উইকস, আমরা কিন্তু নর্মাল ডেলিভারি 39 উইকস প্লাস 40 উইকস ছাড়া তো ভাবতেই পারি না। নিজে থেকে ব্যথা হলো, নইলে নিজে থেকে তো মানে ইনডিউস করবো না। তো আমি বললাম বললো যে আই উড অ্যাডভাইস নট টু স্ট্রেস হার, তুমি দেখো বাড়ির লোকের সঙ্গে কথা বলে, আদারওয়াইজ ইউ অ্যাডমিট হার, একদম হসপিটালে রেখে ওনাকে মনিটরিং করো। আমি বললাম ফাইন।
আমি ওনাকে বললাম যে আমাদের না মানে শহরে আমরা সবসময় অপশন দিই যদি অপশন থাকে। অপশন ওয়ান ওয়াজ ডেলিভারি, অপশন টু ওয়াজ যে আপনি পেশেন্টকে এখানেই রাখবেন, আমরা সকাল বিকাল সিটিজি করে বাচ্চার হার্ট রেট মনিটর করবো, 48 ঘন্টা বাদে আবার আল্ট্রাসাউন্ড করে দেখবো যে সত্যি সত্যি ব্লাড সাপ্লাইটা তখনও খারাপ আছে কিনা। এবার পেশেন্ট তো চলে এসেছে, এই পেশেন্ট আমাকে বললো যে আমি আর একটা আল্ট্রাসাউন্ড করাবো। বললাম আচ্ছা ঠিক আছে করান। এবার আল্ট্রাসাউন্ড করতে নিচে রেডিওলজির কাছে গেল, রেডিওলজিস্ট বললো দিদি আমি তো ঠিকই পাচ্ছি। এইবার হচ্ছে ডিলেমাটা, ফিটাল মেডিসিন এক্সপার্ট বলে দিল এবং উইথ দ্য পিকচার যে দিস ইজ আ রিভার্স ডায়াস্টোলিক ফ্লো হচ্ছে, আর ও বলছে এখন তো আমি ঠিক পাচ্ছি। এবার সত্যি কথা বলতে আমরা গাইনোকোলজিস্টরা কিন্তু এত ইন্ট্রিকেট ডিটেলসে এত সম্ভব না, ওটা আপনার ডোমেন না, বিকজ আমরা রেগুলার ওটা নিয়ে প্র্যাকটিস করছি না। এইবার হচ্ছে পেশেন্টকে বোঝানো যে হুম শ্যাল আই ট্রাস্ট। আমি তখন বললাম যে দেয়ার আর টু অপশনস, আমরা এই দুটো করতে পারি। তখন আমি মহিলার সঙ্গে কথা বললাম যে ডু ইউ এভার ফেল্ট যে আমি আপনাকে ইচ্ছে করে সিজারিয়ান সেকশন করব? আমি ফিটাল মেডিসিনের গুরুত্বটা বুঝি এবং আমার মনে হয় যে সিজারিয়ান সেকশন ইজ এই মুহূর্তে করে নিলে ভালো, যদি মনে হয় যে আপনি মনিটরিং করতে চান। নাও আই টেল ইউ, বিদেশে হলে কিন্তু লোকে মনিটরিং করতো, ওরা একটা প্রোটোকল বেসড অ্যাপ্রোচে কাজ করে, ওদের ওখানে কে কি ভাবছে এর উপর ট্রিটমেন্ট হয় না, ইটস এ প্রোটোকল বেস। তাতে যদি বাচ্চা খারাপও হয়ে যায় তাতে কিন্তু প্রোটোকল, তাদের ভয় নেই যে ও বলবে আমি প্রোটোকল ফলো করছি। ইয়েস, সো আমার এখানে সেটা নেই, এখানে ইমোশনাল ডিসিশন মেকিং হয়। কারণ আরো 10টা ডাক্তার কিন্তু বলবে যে কি দরকার ছিল, মানে পিয়ার কম্পিটিশনও আছে। কম্পিটিশন এটা একটা জেনারেল, যেটা তুমি বললাম, তুমি যেখানে আছো সেই পুরো পরিস্থিতিকে তুমি উপেক্ষা করতে পারবে না। সো সেই ভয়টা থাকে ব্যাক অফ দ্য মাইন্ডে, জাস্ট বিকজ ইটস মেডিকেলি ভেরি ভেরি আনসেফ জোন হয়ে গেছে। তো সেখানে আমি বললাম যে, তখন ভদ্রমহিলা বলল না আপনাকে কখনো আমার মনে হয়নি যে আপনি আমাকে অন্যভাবে সিজার করবেন, আপনার যখন মনে হচ্ছে তখন আই উইল গো উইথ ইউ। এবার আমারও মনে খারাপই লাগছিল যে ওরা চেয়েছিল, আমি চেয়েছিলাম, কি হলো। সো আমি সেই ভারাক্রান্ত মনে সিজারটা করলাম। তারপর দেখলাম যখন বাচ্চাটা ডেলিভার করছি, বাচ্চাটার গ্রোথ রেস্ট্রিক্টেড ছিল, ছোট ছিল, সে বিষয়ে সন্দেহ নেই। বাচ্চার গলায় দুটো টাইট করে আম্বেলিক কর্ড জড়িয়ে আছে এবং সেটা না আমি খুলতেই পারলাম না। ফার্স্টে আমি কাটলাম, তারপরে আনর্যাপ করে বাচ্চাটাকে বার করলাম। আরো যদি কিছুদিন থাকতো তাহলে বাচ্চাটা মারা যেতে পারতো। সো মানে ওই যে ব্লাড সাপ্লাই তখনও কম দেখেছিল, ওরা ফিটাল মেডিসিন স্পেশালিস্টরা 30 মিনিট ধরে একটা স্ক্যান করে। আর আনফর্চুনেটলি রেডিওলজিতে প্রচুর চাপ থাকে, বিভিন্ন ধরনের কেস আসছে, ওরা তো 10 মিনিট দেখে যা পাবে সেটাই বলবে। তো সুতরাং কেউ ছোট কেউ ভুল তা নয়। সো এটা কোথাও না কোথাও গিয়ে কারো না লাক এবং কারো না কারো এক্সপিরিয়েন্সকে দাম দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট, মানে দৈনন্দিন পাওয়া, মানে দৈনন্দিন যে শেখা, যে কোথাও গিয়ে ঠিক হয়ে গেলাম, কোথাও গিয়ে মনে হলো এটা না করলেও পারতাম, এই কন্টিনিউয়াস একটা প্রসেসের মধ্যে দিয়ে আমাদের রোজ যেতে হয়। অনেকে ভাবেন যে আপনারা শুধু বোধহয় বাচ্চাই ডেলিভারি করেন, তা তো নয়, আপনারা অনেক কমপ্লিকেটেড সার্জারি করেন। হ্যাঁ, আমাদের গাইনোকোলজি পার্টটা, যেমন গাইনোকোলজি পার্টটা যেখানে জরায়ু, ওভারি, সেগুলোর অনেক অপারেশন হয়। এমনি হাইয়েস্ট আপনি কতক্ষণের অপারেশন করেছেন? হ্যাঁ, এটা বলি, মানে যেমন আমাদের গাইনিতে এন্ডোমেট্রিওসিস এখন ভীষণভাবে কমন। আর খুব এন্ডোমেট্রিওসিস মানে ব্যাপারটা কি? এন্ডোমেট্রিওসিস মানে হচ্ছে জরায়ুর সবচাইতে ইনারমোস্ট, যে না সবচাইতে ভেতরে আভ্যন্তরীণ যে লেয়ার আছে, এন্ডোমেট্রিয়াম বলছি, যেখান থেকে ব্লিডিং হয়, সেই টিস্যুগুলোই যখন আমাদের জরায়ুর দেয়াল এবং জরায়ুর বাইরে গিয়ে চলে আসে। বাইরে চলে আসবে কেন? এবার যে এখনো অবধি কারণটা সুস্পষ্টভাবে জানা যায়, বিভিন্ন থিওরি আছে, আমরা পড়তে হতো, বিভিন্ন থিওরি আছে, যেটা রেট্রোগ্রেড মেনস্ট্রুয়েশন যেটা বলে, সেটাই সবচাইতে বেশি, মানে উল্টো দিকে চলে যাচ্ছে, উল্টো দিকে পিরিয়ড যাচ্ছে। এবার আমার সবসময় মনে হয় তাতে ব্যথা হবে কেন? এবার যেহেতু ওই টিস্যুগুলো খুব অ্যাক্টিভ, প্রত্যেক মাসে অ্যাক্টিভেটেড হচ্ছে, প্রত্যেক মাসে আমার প্রত্যেক মাসে পেন হচ্ছে তাই বিভিন্ন জায়গাতে, বিভিন্ন, এবং সে শুধু ম্যাগনেটের মতো আশেপাশের অর্গানগুলোকে টেনে একটা মন্ড তৈরি করছে। তাহলে উপায় কি এটা ঠিক করার? এবার উপায় হচ্ছে যে আগে ডায়াগনোসিস করা। যে সমস্ত মেয়েদের পিরিয়ডের সময় ভয়ঙ্কর পেন হয় বা খুব হেভি ব্লিডিং হয়, তাদের একবার চেকআপে আসতে হবে। উই হ্যাভ টু আইডেন্টিফাই দ্য কোহর্ট। কিভাবে এন্ডোমেট্রিওসিস ধরা পড়বে আপনার? এবার হচ্ছে ইদার আল্ট্রাসাউন্ড করছি বা আল্ট্রাসাউন্ডে কিচ্ছু পেলাম না, এমআরআই হচ্ছে মোস্ট মানে সুপিরিয়র ইনভেস্টিগেশন, বাট ভীষণ কস্টলি, কথায় কথায় কেউ এমআরআই করে না। যদি আমরা বাচ্চা মেয়েদের মধ্যে বা অ্যাডোলেসেন্ট, যেটা আমাদের মধ্যবয়স্ক মহিলাদের মধ্যে কিছু পাচ্ছি না, অথচ প্রচন্ড পেইনফুল পিরিয়ড, তাহলে আমরা মেডিসিন দিয়ে হরমোনাল সাপ্রেশন করে রাখি। মানে অতিরিক্ত ইউট্রাসকে যদি উত্তেজিত করা হয় তাহলে ধীরে 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 এটা বাড়বে, বই কমবে না। এবার দুর্ভাগ্যের বিষয়, কার হবে, কখন হবে, হতে পারে পরে, মানে কোনো মহিলা ভালোই ছিলেন, আফটার ডেলিভারি শুরু হলো। কোনো মহিলা ছোটবেলা থেকে 13 বছরের মেয়েরও আমরা চকলেট সিস্ট এখন দেখতে পাচ্ছি।
তো এইটা খুব ইনক্যাপাসিটেড, মানে আমার মন খারাপ হয়ে জায়গা, হয়তো কোনো না কোনো দিন এর ওষুধ বেরোবে বা কেউ না কেউ কিছু ডায়াগনোসিস করবে, টিল দেন মানে সার্জারি একটা বেশ বড় পার্ট। আর একবার সার্জারি করে কি ভালো হয়? কিন্তু হ্যাঁ, একটা সার্জারি করে আপনারা কি ওই পার্টগুলোকে বার করে দেন নাকি? আমরা বেসিক্যালি কি করি, এন্ডোমেট্রিওসিস টিস্যু এক্সিশন করি, মানে আচ্ছা, এন্ডোমেট্রিওসিস যেখানে যেখানে চলে গেছে, হ্যাঁ সেগুলোকে এক্সারসাইজ করে করে ক্লিন করি, তারপরে ওষুধ দিয়ে ওটাকে কন্ট্রোলে রাখি। মানে কেউ যদি বলে সার্জারি হয়ে গেছে মানে মুক্তি, তা নয়। তো সার্জারি এই ওটিটা নিয়ে আপনি বলছিলেন, এটা ইয়েস, ইটস আ ভেরি প্রিসাইজ এবং কমপ্লিকেটেড সার্জারি। যেহেতু সমস্ত টিস্যু আশেপাশে থেকে শক্ত হয়ে যায়, ওই নর্মাল যে টিস্যু প্লেন বা যে অপারেশন করার প্লেন এগুলো নষ্ট হয়ে যায়, তার জন্য একটা অ্যাডভান্স টেকনিকের খুব দরকার। মানে ল্যাপারোস্কোপি ভ্যালু অ্যাড করে, কারণ ভিশন অনেক ভালো, রোবোটিক যদি অ্যাপ্রোচ থাকে তার আরো ভালো, তো ভিশনটা খুব ইম্পর্টেন্ট। তো সুতরাং ওইখানে সার্জারিগুলো কখনো কখনো 4 ঘন্টা 5 ঘন্টা অবধি যেতে আপনি হাইয়েস্ট কতক্ষণ? 5 ঘন্টা 5 ম্যাক্সিমাম। ঘন্টা টানাউটি করে যাচ্ছেন? না এরকম 5 ঘন্টা যে টানাউটি করেন, এটা অনেকের জন্য এটা বলছি, মানে আপনার 5 ঘন্টা দাঁড়িয়ে কন্টিনিউটি করে যাচ্ছেন নাকি মাঝে মাঝে রেস্টও নিতে পারেন? এইবার যেটা বলছি, যারা নিউরো সার্জারি করে তাদের কনভেনশনালি বিশাল বড় সার্জারি, তাই নয় বলো? তো তারা 10 ঘন্টা 12 ঘন্টা ব্রেক করে করে করে, বা একটা টিম এলো আরেকটা টিম করলো। আমরা যেহেতু স্বল্প মানে 2 ঘন্টা 2.5 ঘন্টা ম্যাক্সিমাম 1.5 ঘন্টার মধ্যে আমাদের সমস্ত ল্যাপারোস্কোপি সার্জারিও শেষ হয়ে যায়, খুব কম ক্ষেত্রেই 4-5 ঘন্টা চলে। সো মোটামুটি যেটা বলে থিওরিতে, এখন যেটা ফলো করতে শুরু করেছে, যেহেতু ল্যাপারোস্কোপিতে পাগুলো এরকম থাকে, 2.5 ঘন্টা বাদে যদি হয়ে যায় তাহলে পাগুলোকে পেশেন্টের একটু নাড়িয়ে চাড়িয়ে দেওয়া, একটু আপনি হেঁটে এসে আবার সার্জারি শুরু করা, খুব বেশি ব্রেক না হয় না, মনে হয় যে একটা গোতেই সার্জারিটা শেষ করে দিলে হয়তো মানে পড়াশোনার মতো ব্যাপারটা শেষ হয়ে যাবে। তো এইরকম ভাবেই চলছে, মানে এটা যেহেতু অনেক নাম্বারে আমি করছি না সেই জন্য হয়তো। মানে আপনার কষ্ট হয় না 5 ঘন্টা ওটি করতে? যখন করছি তখন কষ্ট হয় না, হয়ে তারপরে কষ্ট হয়। তারপরে কি কোমর খানিকটা ভীষণ, মানে হ্যাঁ ল্যাপারোস্কোপিতে ওইটা একটা সমস্যা, আর্গোনমিক বলি না, মানে আমরা কিভাবে দাঁড়াচ্ছি কিভাবে করছি এগুলোর উপর অনেকটা ম্যাটার করে, সেখানে হয়তো রোবোটিকে খানিকটা বেটার হয়ে যায়, যার জন্য ফেটিগ কম। তাহলে এখন মেয়েকে বড় করছেন, প্র্যাকটিস বড় করছেন, ওটি করছেন, ল্যাপ্রোস্কোপি করছেন, আউটডোর করছেন, চেম্বার করছেন, এখনো কি ইনসিকিউরিটিতে ভোগেন? সত্যি কথা বলতে আই এম হ্যাপি ওয়্যার আই এম। আর যতক্ষণ মানে ভগবানের আশীর্বাদ এভরিথিং সুস্থ আছি, ভালো আছি, চারিপাশে প্রিয়জনরা ভালো আছে, এটা একটা বেশ হ্যাপি সিচুয়েশন। বাট এটা তো ঠিক, ইনসিকিউরিটি ইন্ডিভিজুয়াল, যখন তুমি প্রাইভেট প্র্যাকটিস করছো সেখানে কোথাও না কোথাও ইনসিকিউরিটি থাকবেই। আমার জুনিয়ররা ভালো ট্রেন্ড হবে, আসবে, চলবে, মানে কোথাও মনে হয় যে নিজের জায়গাটা চলে যেতে পারে, সেটার একটা ভয় কাজ করে, মানে এটা হবে। এবার এটাই হচ্ছে লার্নিং প্রসেস, সেটা আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, যাতে কোনোদিন যেন কারোর থেকে ইনসিকিউরিটি না হয়, যে সবাই আসবে সবাই চলবে একসঙ্গে চলবো। আর আমার কোথাও মনে হয় যে আমরা এই যে ডাক্তারের এগেনস্টে কথা বলে, এটা যেন আমাদের জেনারেশন না করে। আগের জেনারেশনের কথা আমি জানি না, আমার জেনারেশন বা আমাদের জুনিয়র জেনারেশন যেন রেসপেক্ট করতে শেখে। মানে আমার পেশেন্ট যখন তোমার কাছে যাচ্ছে, একটা মানে একটা মন্তব্য করে ডিসগ্রেসফুল কমেন্ট করে মানে কোনো লাভ নেই আলটিমেটলি। কারণ যে মানে দ্যাট ইজ হোয়াট আই ফিল, আই অলওয়েজ ফিল তিনি যা করেছেন উনি বেস্ট ভেবেছেন তাই করেছেন। আপনি আমার কাছে এসেছেন, আমি মনে করছি এভিডেন্স বেসড মেডিসিন হিসেবে আমি তাই অফার করব। নোবডি ইজ রং, নোবডি ইজ রাইট। সো এভাবে মানে বিচার করা যায় না, মানে এটা একটা বেশ বড় প্রেক্ষাপট। সো এই অ্যাটিটিউডটা আর কমিউনিকেশন স্কিলটা তৈরি করতেই হবে, মানে নইলে আগামী দিনে মানে কিছুই থাকবে না। মানে দুটো প্রশ্ন, যদি আরেকবার 18 বছর বয়সে ফেরত যান, সেটা এ জন্মে হোক বা পরের জন্মে বা যাই হোক না কেন, তাহলে কি ডাক্তার হতেন? আর যদি ডাক্তার না হতেন তাহলে কি হতেন? আর যদি ডাক্তার হতেন তাহলে কি গাইনিকোলজিস্টই হতেন নাকি অন্য কিছু ট্রাই করতেন? অনেক ভেবে বলতে হবে, কারণ আমি যেরকম বললাম আমি স্পন্টেনিয়াসলি বলছি, আমি খুব ভিশনলেস ছিলাম। মানে কি করব, কি হবে, কি করে খাবো, এই প্রশ্নগুলো কোনোদিনই আমার মাথায় ছিল না, যার জন্য যা রাস্তায় এসছে তাই পেয়েছি, তাই করে গেছি। এবং এতদিন বাদে এসে কাউকে দোষ দিই না, বাবা মার ডিসিশন মেকিংটাই খানিকটা আমাকে ইনফ্লুয়েন্স করেছে। আমি বোধহয় বেশ ভালোই সার্জারি করতে পারি, সুতরাং আমার মনে হয় যে এটাই হয়তো করেছি, ভগবান এটাই চুজ করেছে, সো দিস ইজ বেস্ট ফর মি। মানে এভাবে আমি ভাবি, কারণ আর কোনো কাজে বিশ্বাস করো আমি খুব ভালো করতে পারি না। নাচ খুব ভালোবাসি, নাচ সার্টেন অ্যামাউন্ট অব্দি আমি মুভমেন্ট করতে পারি, কিন্তু তার জন্য যে অধ্যাবসায়, যে প্রশিক্ষণ লাগে, দ্যাট ইজ নিউমারাস। মানে হ্যাটস অফ। আমার মেয়েকে আমি এখন ওড়িশি শেখাচ্ছি, বা যে দিদিরা ওড়িশি পুরো কমপ্লিট করেছে, তো ভয়ঙ্কর বলো, সে তো 5টা থেকে সকাল 10টা অব্দি নাচ করছে, আবার রাত 10টায় নাচ করছে, মানে তো সেই কায়িক পরিশ্রম। তো আপনার স্বপ্নটা আপনি মেয়ের মধ্যে চেষ্টা করছেন? একদম না, কারণ ওরা এই জেনারেশনের, ওরা অন্যভাবে ভাবে।
মানে আমার সময় যেমন আমাদের সময় মোবাইল ছিল না, এন্টারটেইনমেন্ট খুব ছিল না, আমাদের কাছে বই পড়াটা একটা সব কিছুর মধ্যে ছিল, তো পড়াটা আমাদের সহজাত অভ্যেস ছিল। এখন কিন্তু আমি দেখছি বই পড়াটা একদম কোথাও হারিয়ে গেছে, গল্পের বই মানে অনেক ঠেলে ঠেলে বসাতে হয়। তো সুতরাং আমার মনে হয় খুব ইন্ডিভিজুয়াল ব্যাপার। এবার আমাদের কাছে যা যা অপশনস থাকবে আমরা ওই সাথে এক্সপোজার দেবো। এবার দ্যাট প্রিভিলেজ শি উইল গেট, যে তো সেটা প্রিভিলেজ হিসেবে হবে কিনা সে তার ভবিষ্যৎ বলবে। আমার মনে হয় আজকের এই আড্ডা থেকে আমরা অনেক কিছু পেলাম, অনেক কিছু মানে কিছু রোগ সম্পর্কে তো পেলাম, মানে যেটা ভেবেছিলাম পাবো না, কিন্তু তার সঙ্গেও অনেক বেশি একজন ডাক্তারের গোটা জার্নি পেলাম, এবং একজন মহিলা হয়েও কিভাবে তার নিজের প্র্যাকটিস, সরকারি চাকরি ছেড়ে দেওয়া, মাতৃত্ব, সমস্ত কিছুকে মেনটেন করে আজকের এই লড়াই, এবং লড়াই চলছে যেটা এখনও, এই গোটা জার্নি আমার মনে হয় অনেককে ইন্সপায়ার করবে। সে মানে তারা ডাক্তার হোক কিংবা ডাক্তার না হোক, আমার মনে হয় সমাজের বহু মানুষকে ইন্সপায়ার করবেন। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, আমাকে সময় দেওয়ার জন্য। আশা করা যায় যে এই ভিডিও, এই আড্ডা অনেকের জীবনে নতুন দিশা দেখাতে পারে। একটাই কথা শুধু বলতে চাই, যেহেতু তোমার চ্যানেল সবাই দেখে, ডাক্তারি যারা নিচ্ছে, যারা ফার্স্ট জেনারেশন ডাক্তার, তাদের কিন্তু অনেক স্বপ্ন থাকে, কারণ তারা তো এই জার্নিটা কাছ থেকে দেখেনি। তো সুতরাং কোনো কিছুর উদ্দেশ্যে ডাক্তারি পড়লে কিন্তু খুব একটা লাভ হয় না। মানে ডাক্তারিতে ঢুকেছি যখন, তার শেষ দেখে ছাড়বো এবং ফুল অনেস্টির সঙ্গে ডাক্তারি করব, তাহলে হয়তো কোথাও না গিয়ে মনে হবে স্যাটিসফাইং, নইলে মানে মনে হবে যে পয়সার জন্য করছি বা কিছুর জন্য। পয়সা তো রোজগার করতেই হবে, মানে নাহলে খাবো কি? কারণ আমরা তো বিজনেস করতে কোথাও না কোথাও গিয়ে পারিই না, মানে আমার সেটাই মনে হয়েছে। তো যদিও মানে প্রচণ্ডভাবে মানে মেডিকো লিগাল ইস্যুস রয়েছে, মানে সেটা একটা ভীষণভাবে এক্সট্রা প্রেশার ক্রিয়েট করে, তার জন্য নিজেকে আরও বেশি প্রশিক্ষণ প্রাপ্ত করতে হবে এবং আরও বেশি প্রফেশনাল অ্যাটিটিউড হতে হবে। কিন্তু কোথাও না কোথাও পেশেন্ট আর ডাক্তারের মধ্যে রিলেশনশিপ আর বিশ্বাসটা যদি বেঁচে থাকে, তাহলে আগেকার দিনে ডাক্তারদের যে অ্যাডভান্টেজটা ছিল সেটা আমরা এই জেনারেশন বা পরবর্তী জেনারেশনও পাবো। মানে অবিশ্বাসটা যেন কোথাও গিয়ে যেন, মানে এত কিছু হয়, এত কিছু ডাক্তারদের নামে বলা হয়, এই যে মার খান, মানে দিস ইজ অ্যাবসলিউটলি আনঅ্যাকসেপ্টেবল। মানে এই প্রফেশনটা অবিশ্বাস করলে হবে না। মানে অপশনস প্রচুর আছে ডাক্তারদের। মানে দেখবে পুলিশের কাছে কমপ্লেন করলে তুমি খুশি না হলেও তুমি বাধ্য সেই পুলিশ স্টেশনে যেতে। আমাদের ক্ষেত্রে কিন্তু সেটা নয়, ইউ ক্যান চুজ র্যান্ডমলি। তো সেখানে গিয়েও কোথাও না কোথাও চ্যালেঞ্জটা বেড়ে যায়। অনেক ধন্যবাদ ম্যাডাম, নিশ্চয়ই আবার দেখা হবে কখনো। এবং যারা এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, এই আড্ডাগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে অবভিয়াসলি ডক্টর লুজারকে আপনারা ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে ফলো কিংবা সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ আজকের মতো।